আচ্ছা, তাহলে আমরা কি বলেছি যে আমাদের এই পরীক্ষা থেকে অর্থাৎ এই বই থেকে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং থেকে এই যে আলোক উৎসের যে প্রমাণটা আছে এটা আমাদের পরীক্ষায় 100% আসবে। তো ওই জন্য আমরা আজকে এই প্রমাণটা ইনশাল্লাহ সমাধান করব, যাতে করে পরীক্ষায় এই 100% এর মার্কটা কি করতে পারো, অর্জন করতে পারো। তাহলে আমরা এই প্রমাণটা করার জন্য আমরা কয়েকটা সূত্র মনে রাখবো, কয়েকটা সূত্র, এবং সূত্রগুলো কিন্তু অরিজিনালি খুব সহজ, আহামরি কঠিন কেমন না, বুঝা গেছে? আচ্ছা, তো আমি কি বলছি, 100% এই প্রমাণটা আসবে। প্রমাণটা কি? E = I cos θ r²। এই প্রমাণটা আমাদের আসবে। তাহলে এই প্রমাণটা করতে গেলে আমার কয়েকটা সূত্র জানতে হবে। তাহলে প্রথম সূত্র চলো তো কি? প্রথম সূত্র হচ্ছে যে কোন তলের উদ্ভাসন আলোক উৎসের উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক। মানে মনে করো তোমার বাসায় একটা বাতি আছে, তো ওই বাতি যে পরিমাণ এলাকা জুড়ে আলো ছড়াচ্ছে, তাই না, ওইটাই মূলত একটা কি বলে, উদ্ভাসন। এবং আলোক উৎসের যে তীব্রতা, অর্থাৎ আলোক যে বাল্বটা আছে, তোমরা যে ঘরে যে আলো ছড়াচ্ছে যে বাল্বটা, ওই বাল্বের যে তীব্রতা, অর্থাৎ আলো ছড়ানোর যে ক্ষমতা, তীব্রতা, ওইটা কার সমানুপাতিক বলতো? এই উজ্জ্বলতার সমানুপাতিক। বুঝা গেছে? অর্থাৎ কোন তলের উদ্ভাসন মানে কি? আলো ছড়ানো, তাই না, কোনটা স্থানকে আলোকিত করা। এই উদ্ভাসন কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এই ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আলোক উৎসের উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক। কে সমানুপাতিক? এই যে উদ্ভাসনটাই সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারি ই সমানুপাতিক আই। আচ্ছা, তারপর কি লিখছি বলতো? কোন তলের উদ্ভাসন, এই যে এই উপরের লাইন আমি পুনরায় আরেকবার লিখছি। ওই তল হতে, মানে যেখানে আলো কি হয়েছে, অর্থাৎ আলোক উৎসটা রয়েছে, বুঝা গেছে? আলোক উৎসটা রয়েছে যেখানে, ওইটা মানে ওই তল হতে আলোক উৎসের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? তাহলে আমরা কয়টা সূত্র লিখলাম? দুইটা। একটা হচ্ছে আলোক কোন তলের উদ্ভাসন, মানে এই উদ্ভাসনটা উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক আই। আর কোন তলের উদ্ভাসন ওই তল হতে আলোক উৎসের দূরত্বের বর্গের কি হবে? ব্যস্তানুপাতিক। এটা হবে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে উল্টানুপাতিক, একই কথা কিন্তু। তাহলে এই দুটো সূত্র চলো আমরা একটু আরেকবার একটু বুঝে দেখি যে আসলে কোথায় কি বলছে। তোমাদের কাছে অনেক কিছু কঠিন মনে আছে, আমি বুঝতে পারছি যে তোমাদের কাছে সূত্রটা কিন্তু অরিজিনালি কঠিন মনে আছে। চলো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রথমত এই সূত্রগুলো লেখার পূর্বে আমি একটা জিনিস বারবার লিখবো, মানে প্রথমে ওইটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে কোন তলের উদ্ভাসন। এই কথা কিন্তু আমি 3বার লিখবো, 3টা সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তো এই কথাটা আমরা 3বারই লিখবো, যে কোন তলের উদ্ভাসন। এই কথাটা আমরা 3 সূত্রে 3বার লিখবো, তাহলে কি হবে, আমাদের জন্য প্রচুর সহজ হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে কোন তলের উদ্ভাসন আলোক উৎসের উজ্জ্বলতার, এই যে আমাদের বাল্বগুলো জ্বলে, আলোক উৎস না, বাল্বটা এটা আলোক উৎস না, এই বাল্বটা যে কি আমাদের জ্বলে না, আচ্ছা, ওই জ্বলার যে ক্ষমতা মানে তীব্রতা, ওইটা সমানুপাতিক। বলতো কার সমানুপাতিক? এই যে উদ্ভাসনের সমানুপাতিক। উদ্ভাসন কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। তাই ই সমানুপাতিক আই। এই যে উজ্জ্বলতার তীব্রতা আছে না, এইটা মানে আই, তাহলে ই সমানুপাতিক আই। অরিজিনালি কিন্তু সহজ। চলো আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্রে আমাদের বলছে যে কোন তলের উদ্ভাসন, দেখছো আমি উপরের লাইন কিন্তু এই আবার লিখছি যাতে করে আমাদের সহজ হয়, মানে সূত্রটা মোট কথা মনে রাখতে সহজ হয়। হ্যাঁ, তো ওই তল হতে আলোক উৎসের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? এই সূত্রটা যদি তুমি প্র্যাকটিক্যালি বুঝতে চাও, দেখো আমি একটু বুঝাই দিই। এইখানে একটু তাকাও, এই কোণার দিকে একটু তাকাও। মনে করো এখানে একটা আলো বাতি আছে, হ্যাঁ, এই মনে করো একটা বাতি আছে, তুমি এই বাতির আলোকটা এখানে ফেলাতে চাচ্ছ, এই যে এখানে এই তলে পড়তেছে, এই তলে এখানে পড়তেছে, এই মনে করো আলোক উৎস আছে। তো চলো আমরা একটু পড়ে দেখি, দেখো এটার সাথে মিলে যাবে কিন্তু। কোন তলের উদ্ভাসন, মানে উদ্ভাসন মানে এই যে আলোকিত হচ্ছে, ওই তল হতে, মানে এই যেখানে আলো পড়ছে এই তল হতে আলোক উৎসের, উৎস কোথায়, এই যে উপরে রাখা আছে না, এটা এখান থেকে এইটা যে দূরত্ব ধরলাম আর, অর্থাৎ আলোক উৎস এই তলের দূরত্বের, মানে দূরত্ব মানে কি, এখান থেকে এইটুক কার সমানুপাতিক বা কার বর্গের সমানুপাতিক? এই আর এর। বোঝা গেছে? মানে যে তলে আলো পড়ছে এই তল থেকে এই আলোক উৎসের দূরত্ব। বোঝা গেছে? তাহলে কি দিলাম? দূরত্ব আর। তাহলে আরটা কার সমানুপাতিক বলতো? আরটা হচ্ছে এই ই মানে উদ্ভাসনের সমানুপাতিক। আর তুমি যদি এভাবে বুঝে বুঝে মনে রাখো, তাহলে অরিজিনালি কিন্তু আমাদের এই সূত্রগুলো আসলেই সহজ। আমরা যদি হঠাৎ করে ধরে মুখস্থ করা শুরু করি, পরীক্ষার হলে কিন্তু মনে থাকবে না। আমরা যদি এইভাবে টেকনিক দিয়ে সুন্দর করে পড়ে মুখস্থ রাখি, তাহলে কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এটা কিন্তু মনে থাকবে।
তাহলে এই জিনিসটাই আমরা এখানে কি করব, একটু ম্যাথমেটিক্যালি দেখাবো। আমি তো এখানে থিওরি আকারে লিখলাম, তাই না? ওটা ম্যাথমেটিক্যালি দেখাবো। সেটা হচ্ছে যে ই সমানুপাতিক আর স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এটা পেলাম, এটাও পেলাম, তাই না? আমরা কটা সূত্র পাইছি? দুইটা, আমাদের আর একটা লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এই সমীকরণ দিয়ে দিই। প্রথমটা এটা আমি দিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিলাম আমরা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এই যে আমরা দুটো 2 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন চলো আমরা 3 নম্বর সূত্রটা দেখি। যদি তোমাদের এটা তোলা লাগে খাতায়, তাহলে তোমরা কাইন্ডলি ভিডিওটা টাইমলাইনে রেখে কিংবা সেভ করে পরবর্তী টেনে টেনে দেখবা, দেখে নোট করে ফেলবা, তাহলে সব থেকে বেস্ট হবে। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা তৃতীয় সূত্রে যাই। তৃতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের কজের মান আসবে, তাই কি না? কজের মান আসবে এবং আমাদের অঙ্কটা প্রমাণটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তাহলে চলো তৃতীয় প্রমাণ, অর্থাৎ তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি হবে বলতো? ওই একই জিনিস আমি আরেকবার লিখবো, যে কোন তলের উদ্ভাসন, এটা কিন্তু প্রত্যেকবারই থাকবে। তাহলে চলেন লেখো, তাহলে লেখা যাক কোন তলের উদ্ভাসন। এই হলো উদ্ভাসন। কোন তলের উদ্ভাসন উক্ত তলের, বুঝা গেছে? দেখো তো কি লিখছি, তোমরা একটু দেখো তো আমি কি লিখেছি এখানে, যে কোন তলের উদ্ভাসন উক্ত তলের অভিলম্ব। তাহলে কোন তলের উদ্ভাসন উক্ত তলের উদ্ভাসন, হ্যাঁ, উক্ত তলের উদ্ভাসন না, অভিলম্ব হবে। উক্ত তলের অভিলম্ব, এই যে মই বয় হবে, বুঝা গেছে? দেখো অভিলম্ব, কোন তলের উদ্ভাসন উক্ত তলের অভিলম্ব। তোমরা একজন কমেন্ট করছো যে শাকির হাসান অনেক সমস্ত অঙ্ক বুঝতেছি না, বোঝানো হচ্ছে, বুঝি না তাই বোঝানো হচ্ছে। আচ্ছা দেখো এখানে অভিলম্ব, তো দেখো উক্ত তলের অভিলম্ব, বুঝা গেছে? তাহলে এই হলো কোন তলের উদ্ভাসন উক্ত তলের অভিলম্ব ও আচ্ছা, এই জিনিসটা আমরা আরেকবার একটু রিফাইন করি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে প্রথমে কি লিখবো বলতো? কোন তলের উদ্ভাসন। এখানে কিন্তু তাই লিখছি যে কোন তলের উদ্ভাসন উক্ত তলের অভিলম্ব ও ও ওই তলে, দেখো অভিলম্ব ও ওই বিন্দুতে আপতিত রশ্মির মধ্যবর্তী কোণের কোসাইন মান, মধ্যবর্তী কোণের কোসাইন মান, কোসাইন মানে কিন্তু কজ, আবার সাইন লিখে দিয়ে না জন্য, কোসাইন, বুঝা গেছে? কোসাইন মানে কি? কজ। তাহলে মধ্যবর্তী কোণের কোসাইন মানের কি হবে? মানের সমানুপাতিক, এটা হবে, বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা একটু আরেকবার তৃতীয় সূত্রটা একটু সামারি করি। দেখো কি আছে, কোন তলের উদ্ভাসন, কোন তলের কি হবে? উদ্ভাসন উক্ত তলের অভিলম্ব ও ওই বিন্দুতে আপাতত রশ্মির মধ্যবর্তী কোণের কোসাইন মানের সমানুপাতিক, এইটা। আচ্ছা তাহলে এইটা যদি আমি এখন তোমার থিওরিটিক্যালি তো দেখলাম, তাই না? এটা আমি লিখে দেখলাম, এটা কিন্তু থিওরিটিক্যালি। এখন আমরা কি করবো? এটা ম্যাথমেটিক্যালি দেখবো, যে আসলে এটা দেখতে আসলে কেমন হয়। তো ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে কি হবে? এখানে আমরা লিখবো যে ই সমানুপাতিক কস থিটা, অর্থাৎ কোন বিন্দুতে উদ্ভাসন মানে কি? ই। এবার উক্ত তলের অভিলম্ব, উক্ত তলে কি হবে? অভিলম্ব। তো উক্ত তলের যে অভিলম্বটা আছে এইটা, অর্থাৎ তুমি যদি একটু কল্পনা করো তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখো, মনে করো এখানে আলোক বিন্দু আছে, এখানে তো উদ্ভাসন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আলোক উদ্ভাসন হচ্ছে এটা। তো এখানে মনে করো আমাদের বাতি আছে, তো ওই বাতি এখানে যে উদ্ভাসন হচ্ছে বা আলোকিত হচ্ছে স্থানটা, ওইটাকে কি ই বোঝা হয় না? অর্থাৎ উদ্ভাসন। আচ্ছা যদি উদ্ভাসন ই হয়, তাহলে
উক্ত তলের মানে এই তলের কথাই বলা হচ্ছে, যে উক্ত তলের অভিলম্ব, লম্ব মানে কি এই লম্বটা, এবং ওই বিন্দুতে আপাত রশ্মি, এই যে আপাত রশ্মি অর্থাৎ এই কোণের কথাই বলা হচ্ছে, এই কোণের যে কজের মান তার সমানুপাতিক কি ই। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা মোট কয়টা সমীকরণ পেলাম বলো তো? 3টা। একটা হলো আমাদের ই সমানুপাতিক আই, আর একটা হলো ই সমানুপাতিক 1/r², মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইটা, আর একটা পেয়েছি ই সমানুপাতিক cos θ। তাহলে আমরা কয়টা সমীকরণ পেয়েছি? 3টা সমীকরণ পেয়েছি। এবার এই 3টা সমীকরণ আমরা এখন কি করব বলতো? অ্যাড করে দেব, দিলে আমাদের এই প্রমাণটা চলে আসবে। দেখো এখানে কিন্তু আমি 100% লিখে দিয়েছি যে এটা 100% পরীক্ষায় আসবে। তাহলে এখানে লিখব 1 ও 2 এবং 3 নং হতে, এবং 3 নং হতে হতে পাই, এটা লিখবো আমরা এখন। তাহলে এখানে যদি এটা লিখি তাহলে লিখবো ই সমানুপাতিক, দেখো ই সমানুপাতিক উপরে কি ছিল? আই ছিল না, আর cos কি আছে উপরে? শুধুমাত্র একটাই মান ছিল যেটা 1/r², ওইটা। তাহলে কি হবে? এ দাগের নিচে বসবে, তাহলে আই cos θ এ দুটো উপরে ছিল আর শুধুমাত্র r² নিচে ছিল, তাই এই সমীকরণ 3টা মিলে আমাদের এটা আসে। এখন দেখো তো এই সমীকরণ দেখো ইজিক্যাল টু আছে, এখানে কি আছে? সমানুপাতিক, তাহলে একে সমানুপাতিক উঠাতে হবে না, ওই জায়গায় কি নিয়ে আসতে হবে? আমাদের ইজিক্যাল টু নিয়ে আসতে হবে। তাহলে ইজিক্যাল টু যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা লিখবো ই সমান কে, এই কে কে এখানে নিয়ে আসবো, কে একটি ধ্রুবক, আর তোমরা জানো ধ্রুবক আসলে আমাদের সমানুপাতিকটা উঠে যায়। যদি আমি কে এর মান 1 ধরি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যায়। তাহলে ই সমান আই cos θ বাই r², এটা হলো প্রমাণিত। বুঝে গেছে? এটা আমাদের কি হলো? প্রমাণিত। এটা কিন্তু অরিজিনালি খুব সহজ। আমরা যদি 3টে সূত্র মুখস্থ রাখতে পারি, এই 3টে সূত্র মুখস্থ রাখলেই আমরা প্রথম সূত্র কি ছিল বলতো? অর্থাৎ ই সমানুপাতিক, এই যে প্রমাণটা আমরা করলাম, ই সমানুপাতিক এই যে প্রথম যে আই আছে এটার কি আছে? সমানুপাতিক। তারপর কি সূত্র লিখছি? যে এই যে মধ্যবর্তী কোণ যেটা আছে কোসাইন, এই কজ, এটা কার সমানুপাতিক? এর সমানুপাতিক। শুধুমাত্র ব্যস্তানুপাতিক বা বর্গের উল্টানুপাতিক কার সাথে? এই যে r² এর সাথে। তাহলে 3টা যখন আমরা অ্যাড করে দিছি তখন আমাদের এই সমীকরণ চলে আসে। এটা কিন্তু অরিজিনালি খুব সহজ, এবং আমি বলেছি এটা 100% আসবে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা প্রমাণ দেখলাম। চলো এবার সব থেকে ইম্পর্টেন্ট যে ম্যাথ আমাদের প্রত্যেকবারই পরীক্ষা আসে, ওইটা ইনশাল্লাহ আমরা এখন কমপ্লিট করব। আচ্ছা, তো চলো আমরা ম্যাথটা শুরু করি, যেটা 100% পরীক্ষায় আসবে। এখন তো আমরা প্রমাণ দেখলাম, তাই না? তাহলে এখন আমরা ম্যাথটা শুরু করব, এবং ম্যাথ কিন্তু ভাই অরিজিনালি খুব সোজা, এই বলতে পারো প্রমাণের থেকেও সোজা। এই প্রমাণের থেকে কিন্তু এই ম্যাথটা সোজা। এখন যে ম্যাথটা আমরা শুরু করব, শুধুমাত্র 3টা সূত্র মুখস্থ রাখতে হবে। ওই যে টিউবলাইটে যে সংখ্যা বের করা, তোমাদের 3য় অধ্যায় যে ম্যাথটা আছে, তাই না? 3য় অধ্যায় আছে না, যে ঘরের ভিতর টিউবলাইট সাজাও, টিউবলাইটের সংখ্যা বা বাতির সংখ্যা বের করো, হ্যাঁ বাতির সংখ্যা বের করো, এই জাতীয় যে ম্যাথগুলো আছে এইগুলো আমরা কিন্তু এখন সমাধান করব, এবং এমন ভাবে করব যাতে যে কোনো ম্যাথ আসলে আমরা পারবো, তাই না? আচ্ছা, তো চলো আমরা এখন সমাধান করি। এখন এটা সমাধান করতে গেলে আমাদের, এই দেখো তোমাদের জন্য আমরা একটা সাজেশন শিট তৈরি করেছি, যেখান থেকে এই ম্যাথটা আমি এখন করব, এবং এখান থেকে আশা করি ইনশাল্লাহ এই ম্যাথও দিতে পারে কিংবা অনুরূপ একটা ম্যাথ দেবে। আচ্ছা, চলো আমরা তাহলে এই ম্যাথটা করি। এটা কোন ম্যাথ বলো তো? 3য় অধ্যায়ের ওই যে বাতির ম্যাথ, টিউবলাইটের ম্যাথ, ওইটা কিন্তু এটা, আর ওইটা আমরা 3টা সূত্রের মাধ্যমে করব। আচ্ছা, তাহলে চলো এই ম্যাথ, এই অধ্যায় 3য় অধ্যায়ের ম্যাথটা করার আগে আমরা এই সূত্র সম্পর্কে একটু জেনে আসি, কারণ এই অধ্যায়ের সূত্র কিন্তু বেশ একটু জটিল ছিল। আমরা তোমাদের জন্য কি করছি? সহজ করে নিয়ে আসছি, তাতে মাত্র 3টা সূত্র দিয়ে তোমরা 8 মার্ক নিশ্চিত করতে পারো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে এখানে সূত্র 3টে লিখি। আচ্ছা, তাহলে বাতির সংখ্যা বের করার ক্ষেত্রে বা লুমেন আউটপুট এক্সেট্রা যে মানগুলো বের করব আমরা, তো তারই সূত্র এখন আমরা লিখব। তো প্রথম সূত্র, হ্যাঁ প্রথম সূত্র আমরা লিখব এটা, যে বাতির সংখ্যা, অর্থাৎ বাতির সংখ্যা বের করার সূত্র। বাতির সংখ্যা, বাতির সংখ্যা বের করার সূত্র হচ্ছে যে বাতির মোট পাওয়ার কি হবে বলতো? বাতির মোট পাওয়ার। তাহলে আমরা লিখব বাতির মোট পাওয়ার,
দেখো তোমাদের বইতে এই সূত্রগুলো কিন্তু খুব কঠিন করে দেওয়া ছিল, আমরা কি করছি এই সূত্রগুলো শর্ট করছি এবং সূত্রগুলো যাচাই বাছাই করে মাত্র 3টা সূত্র রাখছি এবং তোমাদের সহজ করার জন্য, যাতে করে তোমরা এখান থেকে 8 মার্ক নিশ্চিত করতে পারো পরীক্ষায়। তো লিখবো বাতির মোট পাওয়ার, বাতির মোট পাওয়ার, বাতির মোট পাওয়ার, তাই না? তাহলে বাতির মোট পাওয়ারের পর কি লিখবো বলতো? এখানে বাতির মোট পাওয়ারের পরে আমরা এখানে লিখব যে 2 গুণিত প্রতি বাতির পাওয়ার, বাতির পাওয়ার, এটা আমরা লিখলাম এখন। আচ্ছা, এই গেল আমাদের 1 নম্বর সূত্র। চলো 2য় নম্বর সূত্রে আমরা চলে যাই। তাহলে এখন দেখো বাতির সংখ্যা বের করার সূত্র আমাদেরকে মোট বাতির পাওয়ার 2 গুণ প্রতি বাতির পাওয়ার। এখন আমরা এই মোট বাতির পাওয়ারটা এবার নির্ণয় করব, কারণ আমাদের বাতির সংখ্যা বের করতে গেলে তো অবশ্যই মোট বাতির পাওয়ারটা জানা লাগবে, তাই না? তাহলে বাতির মোট পাওয়ারটা আমরা এখন নির্ণয় করি এবং তার সূত্রটা লিখি। তাহলে বাতির মোট পাওয়ার, বাতির মোট পাওয়ার, তো এটা নির্ণয়ের সূত্র হচ্ছে লুমেন আউটপুট। আচ্ছা, তো এখন তোমাদের অনেকে কমেন্ট করছো যে প্রশ্নগুলো লিখে দিতে, তাই না? আমরা যে প্রশ্নগুলো তোমাদের বাদবে বা পরীক্ষা আসবে ওগুলো সুন্দর করে করিয়ে দিচ্ছি, একদম লাস্টে গিয়ে আমরা কোশ্চেনগুলো সব লিখে দেবো যে কোনটা কোনটা আসবে গুরুত্বপূর্ণ, এবং সংক্ষিপ্তগুলো লিখে দেবো। তো যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু বাদতে পারে কিংবা ম্যাথগুলো জটিল, ওই ম্যাথগুলো আমরা সহজ করার জন্য এখন সমাধান করতেছি। তো কাইন্ডলি তোমরা একটু লেগে থাকো, দেখবা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। হয়তো তুমি ম্যাথটা পারো কিন্তু একটু জটিল প্রক্রিয়ায় পারো, কিন্তু আমরা যদি সহজ করে দিতে পারি তাহলে অসুবিধা কোথায়? তুমি সহজভাবে পেরে গেলে, তাই না? আচ্ছা, তো মোট বাতির মোট পাওয়ার এটা আমরা লিখবো এখন। বাতির মোট পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে লুমেন আউটপুট, লুমেন আউটপুট অর্থাৎ লুমেন আউটপুট বাই বাতির দক্ষতা, বাতির দক্ষতা এইটা। আচ্ছা, এটা গেল, তাই না? এখন বলতো এখানে লুমেন আউটপুট আছে না, এই লুমেন আউটপুটের মান আমাদের বের করা লাগবে। তাহলে আমি কি বলছি বলতো? প্রথমে এসে তোমাদের আমি বলছি আমাদের 3টা মাত্র সূত্র লাগবে, আর যে 3টা সূত্র দ্বারা আমরা 8 মার্ক নিশ্চিত করব, তাই না? আমি যদি এখন এসে প্রত্যেকটা রচনামূলক আমি এখানে সব সাজা দিয়ে চলে যাই তাহলে কি হলো? আমি তো সমাধান করলাম না, তাই না? সো আমি তোমাদের সবথেকে কঠিন বিষয় যেগুলো আছে ওগুলো সমাধান করে দেবো এবং বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা পাস তো করবেই, আশা করি একটা ভালো একটা রেজাল্ট করবে। তো লুমেন আউটপুট এই 3 নাম্বারটা আমাদের মনে রাখতে হবে, লুমেন আউটপুট। তো লুমেন আউটপুট সমান সমান আমরা জানি যে, আচ্ছা একটু শর্টকাট করে দিই তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। এ ই গুণিত ডিএফ বাই হচ্ছে ইউএফ, এই হলো আমাদের সূত্র। মাত্র এই 3টা সূত্র হলে আমরা 8 মার্ক নিশ্চিত করতে পারবো। তাহলে কেন বুঝবো না বলো তো? আচ্ছা, তাহলে দেখো তো আমি কি লিখছি। প্রথমে লিখছি আমি বাতির সংখ্যা, তাহলে বাতির সংখ্যা বের করার সূত্র কি? বাতির মোট পাওয়ার বাই 2 গুণিত প্রতি বাতির পাওয়ার। এবার আমরা উপরে যে মানটা আছে বাতির মোট পাওয়ার এটা বের করব। মোট বাতির পাওয়ার নির্ণয় সূত্র কি? লুমেন আউটপুট বাই বাতির দক্ষতা। এবার আমরা কি করবো বলতো? এই লুমেন আউটপুটের মানটা বের করব। তাহলে লুমেন আউটপুট সমান কি বলতে পারি? এ ই ডিএফ বাই ইউএফ, এটা এখন আমরা বের করব। এখন এটা কি বলতো? এই যে এ আছে, এই এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ বইতে যে মানটা দিয়ে থাকবে ক্ষেত্রফল, এই এটা হলো ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের ইংরেজি তোমরা তো জানো এরিয়া, তার প্রথম অক্ষর এ, তাই এখানে এ দেওয়া হয়েছে। এখানে ই দেখো, ই মানে উদ্ভাসন, ওই যে তোমরা একটু আগে প্রমাণ দেখলা ই, ওটা কিন্তু উদ্ভাসন ই। আর এখানে ডিএফ মানে অবসাই ফ্যাক্টর, যেটা আমাদের মান দেওয়া থাকবে। আর ইউএফ মানে ইউটিলাইজেশন ফ্যাক্টর, বুঝা গেছে, যেটা আমাদের প্রত্যেকটাই বইতে দেওয়া থাকবে। তাহলে এই 3টা সূত্র আমরা যদি কমপ্লিট করতে পারি 1-2 বার লিখে কিংবা মুখস্থ করে, তাহলে আমরা কয় মার্ক নিশ্চিত করতে পারবো? 8 মার্ক, বুঝা গেছে? আচ্ছা, অনেকে কিন্তু সূত্র ধরে মুখস্থ করে ম্যাথ শুরু করো, কিন্তু কিছু কিছু ম্যাথে বেঁধে যাও। আমরা যদি 3টা মুখস্থ করি আর ইনশাআল্লাহ সূত্র মুখস্থ করা লাগবে না। আর এই সূত্রগুলো তোমাদের জন্য সহজ করা হয়েছে, অর্থাৎ কঠিন ছিল আমরা সহজ করে দিয়েছি। আচ্ছা, এই 3টে মাত্র সূত্র লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি এখন। হ্যাঁ, 8 মার্ক নিশ্চিতের একটা ম্যাথ করি। তোমরা তো এই সূত্রগুলো ইনশাআল্লাহ লিখে নেবে বা
শেয়ারে রেখে দিলে কিংবা টাইম লাইন লিখে নিলে ইনশাল্লাহ ওইখান থেকে দেখে নিতে পারবো আবার পুনরায়। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। ম্যাথ শুরু করতে গেলে আমাদের ম্যাথটা উপরে লিখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবো না। তাহলে ম্যাথটা যদি আমি লিখি তাহলে বেশি সময় লাগবে না আমাদের। দেওয়া আছে 30 মিটার, হ্যাঁ 30 মিটার গুণিত 12 মিটার গুণিত 5 মিটার বিশিষ্ট একটি কক্ষে, এত মিটার বিশিষ্ট, হ্যাঁ এটা কিন্তু বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ। বিশিষ্ট একটি কক্ষকে, বিশিষ্ট একটি কক্ষকে 120 LU পার মিটার স্কোয়ার, মানে লুমেন পার মিটার স্কোয়ার। এটা কিন্তু সেই ওই যে আমরা প্রমাণ করলাম ইর প্রমাণ করলাম না, ওইটারই ইর মান দেওয়া আছে। তাহলে আমরা এই লিখলাম এখন। তারপরে আমাদের বলা আছে আলোকিত করতে হবে, একক কক্ষকে আলোকিত করতে হবে, আলোকিত করতে হবে। ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে কি ইউএফ, এই ইউএফ এর মান দেওয়া আছে, অর্থাৎ ইউটিলাইজেশন ফ্যাক্টর, ইউটিলাইজেশন ফ্যাক্টর কত দেওয়া আছে আমাদের 90% দেওয়া আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টর কত দেওয়া আছে 90% দেওয়া আছে। আচ্ছা তাহলে 90% দেওয়া আছে এবং বলছে অবচয় ফ্যাক্টর, অবচয় ফ্যাক্টর আমরা কিন্তু বড় করে লিখতেছি, তোমরা তো বুঝতে পারো তাই। অবচয় ফ্যাক্টর 1.2 এবং 40 টিউব লাইট এর দক্ষতা, অর্থাৎ 40 ওয়াটের, অর্থাৎ একটা টিউব লাইট 40 ওয়াটের, এর 40 ওয়াট এর টিউব লাইটটা, তাহলে সুবিধা হবে। টিউব 40 ওয়াটের টিউব লাইটের দক্ষতা, দক্ষতা কত দেয়া আছে 60 লুমেন পার 60 লুমেন পার আমাদের দেওয়া আছে কি লুমেন পার ওয়াট দেয়া আছে। আচ্ছা এখন এই কক্ষটি আলোকিত করতে টিউব লাইটের সংখ্যা, অর্থাৎ এই কক্ষটি আলোকিত করতে টিউব লাইটের সংখ্যা বা টিউব লাইটের বিন্যাস, হ্যাঁ দুটো একসাথে, অর্থাৎ কক্ষটি আলোকিত করতে টিউব লাইটের সংখ্যা, টিউব লাইটের সংখ্যা ও বিন্যাস দেখাও, বিন্যাস দেখাও। দেখো আমরা একটু আগে যে প্রমাণটা করলাম ই সমানুপাতিক আই কস থিটা আর স্কয়ার, ওইখান থেকে 8 মার্ক ইনশাল্লাহ, কিংবা সংক্ষিপ্ত এরও দিতে পারে, ওটা রচনা অধিকাংশ সময় রচনামূলকে বেশি দেয়। তো ইনশাল্লাহ বলা যায় 100% এখান থেকে 8 মার্ক আমরা পাবো। এই যে প্রশ্ন আছে তোমাদের যে টিউব লাইটের সংখ্যা বেরকরণ কিংবা বিন্যাস দেখাও শ্রেণী কক্ষে বা কোনোটা ঘরে, এখান থেকে কিন্তু ইনশাল্লাহ আমরা 8 মার্ক 100% পেতে পারি এখান থেকে। তো এই আমরা প্রশ্ন লিখলাম তাই না, এটা কিন্তু বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আমরা কি করব, এই যে ডাটাগুলো বিভিন্ন দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে এখানে, এটা আমরা একটা সারিতে এখানে লিখে ফেলবো। তারপর আমরা ম্যাথটা মুছে দেবো, দিয়ে আমরা ম্যাথটা শুরু করব, কারণ আমাদের তো ম্যাথটা বোর্ড ভরে গেছে তাই না। তো এটা ম্যাথটা মুছে দিয়ে ডাটাগুলো লিখে এখানে ম্যাথ ইনশাল্লাহ আমরা শুরু করব। তাহলে এখানে ক্ষেত্রফল এ দেওয়া আছে কত দেখো তো, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে প্রথম যে দুইটা মান দেওয়া থাকবে এই দুটো হলো ক্ষেত্রফল, অর্থাৎ 30 গুণিত 12, 30 গুণিত 12। তারপর আমাদের দেওয়া আছে কি এই যে ইর মান দেওয়া আছে লুমেন পার মিটার স্কয়ার, এই যখন আমাদের এল ইউ বা পার মিটার স্কয়ার লুমেন পার মিটার স্কয়ার একক দেওয়া থাকবে, আমি ধরে নিব যে ওটা ইর মান, তাহলে লেখো ই ইজ ইকুয়াল টু 120, অর্থাৎ লুমেন পার মিটার স্কয়ার। আচ্ছা তারপর আমাদের বলছে এখানে দেখো ইউটিলাইজেশন ফ্যাক্টর 90%, তাহলে আমরা দেখো ইউএফ ইজ ইকুয়াল টু 90%, 90% মানে কি 0.9, বুঝা গেছে এই যে এটা,
অর্থাৎ যখন আমার কোনো এই যে ফ্যাক্টর যখন 90% বলবে তখন আমি সেটাকে 100 দ্বারা ভাগ দিলে কত 0.9 চলে আসবে। এটা কিন্তু আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরের মান। অবসাই ফ্যাক্টর 1.2 দেওয়া আছে, অর্থাৎ ডিএফ এর মান 1.2 দেওয়া আছে। এবং টিউবলাইট, প্রতি টিউবলাইট কত ওয়াট দেওয়া আছে? টিউবলাইটের 40 ওয়াট দেওয়া আছে, তাই না? তাহলে পি ইজিক্যাল টু ধরলাম 40 ওয়াট। আর এখানে দক্ষতা দেওয়া আছে, দক্ষতাকে সবসময় এই সুরাতে রিতা। আচ্ছা তোমরা ডিরেক্টলি দক্ষতায় লেখো, দক্ষতা ইজিক্যাল টু দেওয়া আছে কত, কত 60, তাই না? 60 লুমেন পার মিটার দেওয়া আছে এইটা। তাহলে আলোকিত করতে বাতির সংখ্যা নির্ণয় করতে হবে। চলো আমরা এবার ম্যাথটা মুছে দিই, তাই না? এবার আমরা কি করবো, এখানে ম্যাথটা মুছে দেব। এবার আমরা কি নির্ণয় করব? বাতির সংখ্যা নির্ণয় করব। তাহলে বাতির সংখ্যা নির্ণয় করার সূত্র কি লিখছিলাম বলতো? বাতির সংখ্যা নির্ণয় সূত্র লিখছিলাম মোট পাওয়ার। এখন মোট পাওয়ার নির্ণয় করার সূত্র কি? মোট পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে যে লুমেন আউটপুট। তাহলে লুমেন আউটপুট নির্ণয় সূত্র, তাহলে প্রথম আমাদের লিখতে হবে যে লুমেন আউটপুট। তাহলে লিখবো উইনো, কি লিখবো? লুমেন আউটপুট। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে বুঝা গেছে? আমাদের যখনই এরকম কোনো ম্যাথ আসবে, এই বাতির সংখ্যা বের করো, টিউবলাইটের সংখ্যা বের করো, এই জাতীয় যত ম্যাথ আসবে আমরা কি করবো বলতো? সর্বপ্রথম আমরা এই লুমেন আউটপুটটা বের করে নেব। সে যাই আসুক, আমরা কি করব? লুমেন আউটপুটটা বের করে নেব। তাহলে লিখবো লুমেন আউটপুট, লুমেন আউটপুট। তাহলে লুমেন আউটপুট সমান সমান কি লিখতে পারি? ওই যে লিখছিলাম এ গুণিত ই গুণিত কত ডিএফ বাই ইউএফ। ব্যাস, মানগুলো এবার বসায় দাও, মিলে যাবে। তাহলে এখানে এর মান দেয়া আছে কত? এই যে 30 গুণিত 12, 30 গুণিত কত 12। তারপর ডিএফ এর মান কত দেয়া আছে দেখো তো 1.2। তারপর ইউএফ এর মান দেওয়া আছে কত 0.9। তাহলে আমাদের মান কত আসলো দেখি, আমরা একটা ক্যালকুলেটর চেপে দেখি আমাদের মান কত আসে। 30 গুণিত 12 গুণিত 1.2 ভাগ 0.9। আচ্ছা, তো আমরা কি লিখলাম? এ ই, তাই কি না? ঠিক আছে, এ ই ডিএফ। আচ্ছা ঠিক আছে, আমাদের সূত্র ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে। এ ই ডিএফ, এ ই ডি এফ। তাহলে এ এর মান কত আছে আমাদের? 30 আছে, 12 আছে, এবং ডিএফ এর মান আমরা পাইছি কত দেখো তো 1.2। তাও ঠিক আছে। এবার এখানে ইউএফ এর মান 0.9। তাহলে আসছে আমাদের 30 গুণিত 12 গুণিত 1.2, এটাকে ভাগ দেবো 0.9 দ্বারা, 480। 480 আসছে। এই লুমেন আউটপুট আমরা পেয়ে গেছি। এখন লুমেন আউটপুট পাওয়ার পরে আমরা কি করব? লুমেন আউটপুট পাওয়ার পর আমরা বাতির মোট পাওয়ার নির্ণয় করব। তাহলে বাতির মোট পাওয়ার, তাহলে বাতির মোট পাওয়ার নির্ণয় করতে গেলে আমাদের সূত্র কি বলতো? এটা কিন্তু বাতির লেখা। তাহলে বাতির মোট পাওয়ার নির্ণয় করতে গেলে আমাদের সূত্র আমি লিখছিলাম কি, যে একটি, অর্থাৎ মূলত এই যে আমরা যেটা বের করলাম যে লুমেন আউটপুট, লুমেন আউটপুট পাই বাতির দক্ষতা। তাহলে লেখো লুমেন আউটপুট বাই বাতির দক্ষতা, আউটপুট বাই বাতির দক্ষতা, বাতির দক্ষতা। তাহলে এই লুমেন আউটপুট সমান সমান বাতির দক্ষতা। এখন দক্ষতা দেওয়া যেত তো 60, তাই না? আচ্ছা, তাহলে এই সূত্রটাই আমি নিচে লিখলাম, তারই এবার ম্যাথ এখানে মান বসাই দেব। তাহলে এখানে এখানে দেখো আমরা যে মানটা বসাইছি সেটাকে একটু ক্যালকুলেশন করে দেখো, যা গেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে মানটা, এই যে আমাদের ইর মান, দেখো আমরা তো এখানে এটা বসাইছি, তাই না? এ মানে কি ক্ষেত্রফল, তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি আছে 30 ছিল আমাদের, আর 12 ছিল কি প্রস্থ, ওই যে প্রথম ম্যাথের প্রথমে ছিল সে দুটো বসিয়ে দিয়েছি। এখন এই যে এই দেখো ইর মান 120, এটা আবার বসাই দেবো। ইর মান কত 120।
আর এখানে এই 0.9 এটা কার মান বলতো? ইউএফ এর মান। এই যে ইউটিলাইজেশন ফ্যাক্টর দেওয়া আছে। এবার এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে? এবার আমাদের কিন্তু ইনশাল্লাহ সঠিক একটা পার্ট দিবে। আচ্ছা, এটা যদি আমরা সঠিকভাবে লিখতে চাই তাহলে 30 গুণিত 12 গুণিত 1.2 গুণিত 120 ভাগ 0.9 অর্থাৎ 5760 এত। এটা আমরা কি পাইছি? লুমেন আউটপুট, তাই না? আচ্ছা, এটা যদি লুমেন আউটপুট হয় তাহলে বাতির মোট পাওয়ার নির্ণয় সূত্র কি? আমি কিন্তু সব লিখে দিয়েছি তোমাদের, তাই না? এটা কিন্তু খুব সহজ ম্যাথ, একটু কাইন্ডলি লেগে থাকো, দেখবা ইনশাল্লাহ আমরা উত্তর ইনশাল্লাহ মিলে যাবে। এবং এখান থেকে ইনশাল্লাহ আমরা 8 মার্ক এটা নিশ্চিত করতে পারবো। তাহলে লুমেন আউটপুট আমরা নির্ণয় করলাম এই সূত্রের মাধ্যমে। এবার আমরা কি করব? বাতির মোট পাওয়ার নির্ণয় করব। তাহলে বাতির মোট পাওয়ার নির্ণয় করার সূত্র আমি কি বলেছি? লুমেন আউটপুট, মানে এই যেটা মান পাইছি এটা আবার লিখবো 760, লুমেন আউটপুট লিখছি এটা। এই লুমেন আউটপুট লেখার পর আমরা নিচে কি লিখবো? নিচে লিখবো এই যে বাতির দক্ষতা। বুঝা গেছে? তাহলে এই বাতির দক্ষতা লেখার জন্য আমাদের দেওয়া আছে কত? 60। বাতির দক্ষতা দেওয়া আছে কত? 60। তাহলে এই 60 দ্বারা আমরা এই অ্যান্সারটাকে ভাগ দেবো, অর্থাৎ 57600 ভাগ কত? 60, তাহলে 960। এটা হলো আমাদের বাতির মোট পাওয়ার বেড়েছে। এখন আমরা কি করব? বাতির সংখ্যা নির্ণয় করব। তাহলে বাতির সংখ্যা, তাহলে বাতির সংখ্যা কি হবে বলতো? এই বাতির সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এই যে বাতির মোট পাওয়ার পাইছি না, এটা এখানে লিখবো। এই যে 960 লিখলাম। এবার সূত্র মোতাবেক কি ছিল? 2 গুণিত প্রতি টিউবলাইটের পাওয়ার বা ক্ষমতা, অর্থাৎ 2 দিলাম, তাই না? তাহলে এখানে কি লিখবো? প্রতিটা বাতির ওয়াট কত আছে? এই যে 40, এই 40টা লিখে দেবো। তাহলে আমাদের কত সেট টিউবলাইট লাগবে বাতির সংখ্যা সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে লিখবো কত? 40। তাহলে আমাদের আসে 960 ভাগ দেবো 80, তাই না? 40 গুণ 2 যেহেতু 80, 12টি। এই 12 সেট লিখলাম। এই হলো আমাদের একটা উত্তর। আমাদের একটা উত্তর কিন্তু বের হয়ে গেছে। বুঝা গেছে? কিন্তু আমাদের একটা উত্তর বের হয়ে গেছে। দেখো তো ম্যাথগুলো খুব সোজা না? এখানে অত্যধিক সোজা। অনেকে কিন্তু ভয়ে এই ম্যাথগুলোই করে না, কিছু বোঝেই না। কিন্তু আমরা যদি 3টে মাত্র সূত্র অ্যাপ্লাই করি, প্রত্যেকটা ম্যাথ মিলতে বাধ্য, এবং ইনশাল্লাহ এখান থেকে 100% 8 মার্ক আসবে। তাহলে প্রথমত আমরা কি করেছি দেখো তো? লুমেন আউটপুট নির্ণয় করেছি। লুমেন আউটপুট নির্ণয় সূত্র হলো এইটা। এবারও মানগুলো দেওয়া আছে, আমি বসাই দিয়েছি। কত আসছে অ্যান্সার? 57,600 আসছে। তারপর আমরা বাতির মোট পাওয়ার বের করব। এই যে আউটপুট বের করেছি এটাকে আমরা কি করব? একে আমরা এই দক্ষতা দ্বারা ভাগ দেবো, আর দক্ষতা দ্বারা ভাগ দিলেই আমরা বাতির মোট পাওয়ার পেয়ে যাব। এবার ওই বাতির মোট পাওয়ার যেটা 960 বেরোলো, ওকে আমরা 2 দ্বারা গুণ দেবো কাকে? বাতির প্রতি বাতির ওয়াট, অর্থাৎ ক্ষমতা যেটা বইতে আমাদের প্রশ্ন দেওয়া ছিল ওইটা দ্বারা ভাগ গুণ দিয়ে দেবো। কত? 40। তাহলে 40 গুণ কত দেবো? 2। তাহলে এখানে 960কে 40 গুণ 2 দিয়ে আমাদের 12 সেট টিউবলাইট বা বাতি বের হয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু এইভাবে ইজি, তোমরা মন দিয়ে দেখলে সম্ভব। আচ্ছা, এখন মূলত বিষয় হচ্ছে আমরা তো উত্তর তো বের করলাম, তাই না? এখন আমরা বিন্যাস দেখব যে আসলে একটা টিউব একটা ঘরে আমরা যে বাতিগুলো সাজাই কিভাবে সাজাই, এই 12 সেট দিয়ে আমরা একটা বিন্যাস দেখব। এখন বিন্যাসটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই রকম। আমরা বইতে যে বিন্যাসগুলো করা থাকে ওইগুলোর কিন্তু তোমরা কোনো সূত্র খুঁজে পাও না যে এই বিন্যাসগুলো আমরা কিভাবে করব, তাই না? তো আমরা নতুন একটা সূত্র বলতে পারো কিংবা টেকনিক আমরা যেটা অবলম্বন করব সেটা হচ্ছে সহজ। যে প্রথমত আমরা একটা আয়তক্ষেত্র ঘরের মতো অঙ্কন করে নেব। এই যে এইভাবে আমরা একটা ঘরকে আয়তক্ষেত্র, এইভাবে একটা ঘর হিসেবে কল্পনা করব। এই মনে করো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম এই যে এখানে। এবার আমাদের কয় সেট বের হয়েছিল বলতো? 12 সেট বের হয়েছিল, তাই কি না? আমাদের 12 সেট বের হয়েছিল। এবার বলতো এই 12র কোন দুটো সংখ্যা দ্বারা গুণ করলে এই 12 আসবে বলতো? এবং তারা খুবই নিকটবর্তী। কত হয় বলতো? 4 গুণন 3। দেখো এই জিনিসগুলো কিন্তু নতুন, যদি তোমরা এই জিনিসটা বুঝে থাকো তাহলে এরকম যত ম্যাথ আছে তুমি সমাধান করতে পারবে। তাহলে এখানে এমন কোন দুটো সংখ্যা আছে যে দুটো সংখ্যা কাছাকাছি এবং সেই দুটোর গুণফল এই 12 হবে। 12 সেট আসছে যেহেতু, তাহলে 4 গুণ 3 দিলে আমাদের 12 সেট হয়ে যাবে। বুঝা গেছে? তার মানে এই যে 4 আসছে এটা হলো আমরা এই 4টা সারি দেবো এখানে টিউবলাইটের। এই একটা বাতি দিলাম, এই একটা বাতি দিলাম, এই একটা বাতি দিলাম,
এবং একটা বাতি দিলাম, যা গেছে। কয়টা হলো মোট বলো তো? 4টা। এবার এখানে কত আছে বলো তো? 3। তার মানে কলাম হবে কয়টা? 3টা। আগে আমরা এখানে এই যে মানগুলো বসাচ্ছি, টিউবলাইট বা বাতি, এগুলো কিন্তু এর উপরে 4 এবং 3-এর উপর বেস করে বসাচ্ছি। তাহলে সারি বরাবর আমার টিউবলাইট কয়টা হবে? 4টা। এই দেখো আমার 4টা বসাইছি, এই যে এখানেও 4টা বসাবো, এই যে এখানেও আমরা এই 4টা বসাই দেব সুন্দর করিয়া। দেখো তো কলাম কয়টা হয়েছে? এই হলো সারি, এই হলো কলাম। তাহলে সারি হয়েছে 4টা, কলাম হয়েছে 3টা করে। দেখো তো গুণে দেখো এখানে 12টাই আছে। তো এখন আমাদের তো ক্ষেত্রফল দেওয়া ছিল কত বইতে? এই জায়গা থেকে এই পর্যন্ত দেওয়া ছিল কত? 30 মিটার। এবং এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের দেওয়া ছিল হচ্ছে কত বলতো? 12। হ্যাঁ 12 ছিল, 12 মিটার ছিল। এখন আমরা এই টিউবলাইট গুলোকে একটু বিভিন্ন মিটার দিয়ে ভেঙে দেখব। অর্থাৎ এই 30কে আমরা সারি কটা পেয়েছি দেখো তো? 4টা না? 1 2 3 4টা পাইছি তো না? এই 4টা সারিকে আমি এমন ভাবে ভাঙবো যাতে করে এই 30 মিটার গড় পড়তে পেরে যায়। যদি আমি এখন এইটা থেকে আর এই দূরত্ব 8 লিখি, আবার এখান থেকে এইটুকু দূরত্ব আমি 8 লিখি, এখান থেকে এইটুকু দূরত্ব 8 লিখি, দেখো তো হয় কিনা? 8 8, তাহলে কত হয়? 3 8 24 আছে কত? 30, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এইটুক থেকে এইটুকু আমরা দেবো ধরো 3 মিটার, প্রত্যেকটা 8 মিটার দেবো। দেখো 30 হয় কিনা? এখান থেকে এইটুকু দেবো আমরা কত? আচ্ছা এটা একটু বড় দাও, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এই জায়গা থেকে এই পর্যন্ত অর্থাৎ 8 মিটার, তাই না? আর তাহলে এই জায়গাতে কত হবে? 3, আর এটা 3 মিটার। দেখো তো আমাদের 30 হয়েছে কিনা? 30 মিটার পুরোটা। 8 8 8 3 8 24 আর 6 30 হয়ে গেছে। তাহলে এইটাও আমি ওইভাবে ভাঙবো। তাহলে আমি যদি এটা এই জায়গা থেকে এই পর্যন্ত টোটালটা যদি আমি 4 দিই, আর এই জায়গা থেকে এই পর্যন্ত টোটালটা যদি আমি 4 মিটার দিই, তাহলে আর থাকে কত বলো তো? আর 4 মিটার থাকে না? তো আমি এখান থেকে 2 মিটার দিয়ে দিলাম, নিজের মতো সাজা নিলে হয়ে যাবে। মোট আমাদের বোঝাতে হবে কত বলো তো? মোট আমাদের বোঝাতে হবে 12। দেখো তো হয়েছে কিনা? 3 4 12। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাই মূলত আমাদের বাতির বিন্যাস, বুঝা গেছে? অর্থাৎ প্রথম যে সেটটা বের হবে, ওকে এমন দুই সংখ্যা দ্বারা আমি গুণ করব যাতে করে নিকটবর্তী হয়। এখানে কত হবে? 12, তাহলে 3 4 12। তাহলে আমি সারি বরাবর বাতি দেবো কয়টা? 4টা। আর কলাম হয়েছে কয়টা বলো তো? একটা কলাম, দুটো কলাম, 3টে কলাম, 3টা হয়েছে কলাম, এই 3, ব্যাস। আর আমরা এখানে এমন ভাবে সাজাবো যাতে করে 30 হয় দৈর্ঘ্য বরাবর, আর প্রস্থ বরাবর কত হবে? 12। এটা নিজের মতো সাজা নিলে হয়ে যাবে। এই হলো আমাদের 100% বাতির ম্যাথ। এখন আমরা চলে যাব কোথায় বলতো? এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, অর্থাৎ যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের আরো একটা 100% ম্যাথ আসবে। এখান থেকে আমরা একটি ওই যে বারান্দার ম্যাথ আছে না, আলোক উৎসের উদ্ভাসন বের করো, ওইটা। তো আমরা চলো ওই ম্যাথটা একটু করে ফেলি। ওই ম্যাথটা কিন্তু এর থেকেও সোজা, এর থেকেও সোজা, খুব সোজা। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিলে আমাদের মিলে যায়। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার একটা আছে সেটা করে দেব, যে একটি বারান্দায় সরি একটি বারান্দায় 5 মিটার অন্তর অন্তর, হ্যাঁ 5 মিটার অন্তর 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 5 মিটার অন্তর অন্তর 3টি বাতি আছে, 3টি বাতি আছে, বাতি আছে। এটা কিন্তু সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে একটি বারান্দায় 5 মিটার অন্তর অন্তর 3টি বাতি আছে, এবং বাতির উচ্চতা এবং এদের উচ্চতা দেওয়া আছে কত? 10 মিটার। উচ্চতা দেওয়া আছে 10 মিটার। আচ্ছা, তো বাতিগুলোর ক্ষমতা দেওয়া আছে আমাদের, হ্যাঁ ক্ষমতা, অর্থাৎ বাতিগুলোর ক্ষমতা দেওয়া আছে কত বলতো? এখানে 300 ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে। এটা কিন্তু আয়ের মান,
300 ক্ষমতা দেওয়া আছে, এত হলে আচ্ছা তাহলে এত ক্যান্ডেল পাওয়ার হলে তাহলে কি লিখলাম একটু আমরা একটু সামারি করি। দেখো তো, একটি বারান্দায় 5 মিটার অন্তর অন্তর কি আছে, একটি বাতি আছে, 3টি বাতি আছে, এদের উচ্চতা 10 মিটার। 10 মিটার। আচ্ছা, বাতিগুলোর ক্ষমতা 30 ক্যান্ডেল পাওয়ার হলে 30 ক্যান্ডেল পাওয়ার হলে মাঝের বাতির নিচে, অর্থাৎ মাঝের 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 বাতির ঠিক নিচে, মাঝের বাতির ঠিক নিচে আলোর পরিমাণ নির্ণয় করো। আলোর পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো। এই হলো আমাদের ম্যাথ। ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ বলা যায় এটা সংক্ষিপ্তই থাকবে। বুঝা গেছে? আগে যে আমরা একটা ম্যাথ করিয়েছি বাতির বিন্যাসের ম্যাথ বা বাতির সংখ্যা সেট বের করার, ওইটা ইনশাল্লাহ 100% 8 মার্কেটে থাকছে। আর প্রমাণটা এর আগে যেটা করলাম উদ্ভাসনের E = I cos θ r², তাই না? এটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা রচনামূলক আগেটা দেখলাম, এটা সংক্ষিপ্ত আমরা এখন দেখব। এখন এই প্রশ্ন চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি চিত্রের মাধ্যমে। বলছে একটি বারান্দা, তো এইখানে এখানে একটু উপরে হয়ে গেল, একটু নিচে দিই। এইখানে মনে করো একটা বারান্দা আছে, এই বরাবর বারান্দা। তো এই বারান্দার এই জায়গা থেকে এই পর্যন্ত 3টি বাতি আছে। তো ধরে নিলাম এইখানে একটা বাতি আছে এই বরাবর, আর এর উপরে এইখানে একটা বাতি আছে এই বরাবর, আর মাঝে একটা বাতি আছে। মোট কয়টা বাতির কথা বলা আছে? 3টা। এবং প্রত্যেকটার পার্থক্য কত? 5 মিটার করে। এই যে 5 মিটার অন্তর অন্তর। তাহলে এখানে হচ্ছে 5 মিটার, এখানে হচ্ছে 5 মিটার, এই যে এটা। তো আমরা কি করব, এইখান থেকে এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য এই দুটো মিলেই এইখানে সংযোগ করে দেব। আচ্ছা, এটা একটু সোজা করে দিই, বেঁকা হয়ে গেছে কাইন্ডলি। এই যে এটা, তাহলে এটা দিলাম আমি R1, এটা দিলাম আমি কি দেবো বলতো, R3 দিলাম, আর এটা R1 দিলাম এটা। আর এখানে উচ্চতা দেওয়া আছে হচ্ছে 10 মিটার, আর এখানে উচ্চতা দেওয়া আছে হলো 10 মিটার। আচ্ছা, আমাদের বলছে আলোর পরিমাণ নির্ণয় করো, মানে উদ্ভাসন নির্ণয় করতে বলছে, এটা আমরা নির্ণয় করবো, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। আমরা একটা নামকরণ করে দিই, A B C D E, এইগুলো আমরা নামকরণ করলাম। তাহলে আমরা কি করব, প্রথম R1 এর মান নির্ণয় করব। দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এবং R1 এর মান নির্ণয় করতে গেলে আমাদের কার সূত্র অ্যাপ্লাই করা লাগবে, বা কার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিথাগোরাস বলছে যে অতিভুজ বের করতে গেলে দুটোর বর্গ দেওয়া লাগবে। কোন দুটোর? ভূমি এবং লম্বর। এই যেভাবে R1 এর স্কয়ার = 10 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাস, যে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে R1 এর মান কত বের হবে? এই যে স্কয়ারটা পাশে হলে কি হয় বলতো, রুট হয়ে যায়। তো যদি রুট হয় তাহলে এখানে এটা স্কয়ার করলে 100, আর একে স্কয়ার করলে 25, এটাকে যদি আমি রুট করি তাহলে হয় হচ্ছে 11.18, 11.18 এত মিটার। আমি R1 এর মান পেয়েছি। দেখো তো, এখানেও 5 না, এখানে কত? 10 না? তাহলে অবশ্যই আমাদের R3 এর মান একই আসবে। তো R1 এর মান যা, R3 এর মানও কি একই, 11.18, কারণ উচ্চতা সেম, ভূমি সেম, তাহলে তো অবশ্যই আমাদের অতিভুজ R এর মান একই আসবে। তাহলে আমি R1 এর মান পেয়েছি, R3 এর মানও পেয়েছি। এখন আমাদের কি করা লাগবে, এই অবস্থায় আমাদের তোমার হচ্ছে এই R1 এবং R3 বের করার পর আমাদের কি করা লাগবে, cos θ এর মান বের করা লাগবে। করি, তাহলে cos θ1, তাহলে cos সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? 5, অতিভুজ কোনটা? এই যে R1, এটা বুঝতেছো না? দেখো, এই ভূমি কত দেয়া আছে? 5, অতিভুজ কত? R1, তাহলে কত? R1 এর মানে যে এটা পেয়েছি, তার মানে আমাদের ভূমিও জানি অতিভুজ জানি। তাহলে cos θ সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি দেওয়া আছে 5, আর অতিভুজ R1 দেওয়া আছে 11.18।
11.18 5/11 কস সমান ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে 0.4, তাই না? তাহলে কস সমান সমান কি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান সমান যদি ভূমি ভাগ, আচ্ছা ভূমি মান দেওয়া আছে 5 আর অতিভুজ পেয়েছি আমি 11.18, 0.4 এটা পেয়েছি। আচ্ছা, তাহলে এখানে ওই যে আমি cos θ r3, তার মানে cos θ 3 একই আসবে না, cos সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে cos সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমি কত 5 না, একই তো 5, অতিভুজ কত আছে ওইটার r3 না, ওইটার অতিভুজ। তাহলে r3 যদি হয়, এখানে r3 কত দেয়া আছে 11.18, এটা সেই একই 0.44 আসছে, এটা একই। তার মানে এখানে cos θ যে 2 আছে, দেখো এখানে cos θ 2 না, এটা এই যে এটা ধরলাম আমি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার বাতি। তো 2 নাম্বারে দেখো তো উল্লম্বভাবে পড়ছে না, তার মানে কি 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে cos θ 2 সমান সমান আমি লিখব 1 এইটা। এবার আমরা এটা লেখার পর আমরা, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ম্যাথটা মুছে দিই। তোমরা যেহেতু ম্যাথটা দেখে ফেলছো, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে, কারণ জায়গায় সংকট পড়ে যাচ্ছে, তোমরা তো বুঝো অবশ্যই। দেখো ভাই, আমরা এবার এখানে উইনো লিখবো, উইনো। আমরা তো এর মান নির্ণয় করতেছি না, তাহলে দেখো তো ই ইজিক্যাল টু কি লিখতে পারি, E1 না, এইটার উদ্ভাস বা আলোর পরিমাণ প্লাস এইটার উদ্ভাস বা আলোর পরিমাণ প্লাস ওইটার E3। তাহলে এটার সূত্র কি বলতো, ই ইজিক্যাল টু আমরা কি প্রমাণ করছিলাম, I cos θ বাই r স্কয়ার। তাহলে I cos θ বাই r স্কয়ার, তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, সেম I cos θ 2 আছে, তাই কি না, I cos θ 2 আর নিচে হবে r1 এর r2 এর স্কয়ার, তাই না, এটা সেম এখানেও তাই হবে, অর্থাৎ I cos θ 3 হবে কিন্তু এখানে, আর r3 এর স্কয়ার। এই কিন্তু আমরা সূত্র এই কিন্তু প্রমাণ করেছি। এখানে দেখো তিনটা আলোর পরিমাণ বের হবে এবং তিনটা উদ্ভাস বের হবে, অর্থাৎ E1 E2 এবং E3, E1 E2 এবং E3, অর্থাৎ তিনটা বাতে তিনটা আলোর পরিমাণ, এটা আমরা নির্ণয় করতেছি। আচ্ছা, তাহলে মানগুলো এবার বসাই দিই। প্রত্যেকটা কিন্তু কি হবে, এখানে 300 হবে, আয়ের মান কিন্তু 300 আমরা পাইছি, কারণ আমাদের ক্যান্ডেল পাওয়ারের মান দিয়েছিল 300, ওটা আয়ের মান। আচ্ছা, আমাদের একটা অ্যানাউন্সমেন্টের জন্য আমরা আসলাম। বিষয় হচ্ছে যে তোমাদের এই কোর্স চলাকালীন সময়েই আমাকে তোমরা তোমার অনেকেই আমাকে চিনো, আবার অনেকেই চিনো না। তোমাদের অনেকেই হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্স চলাকালীন সময়ে তোমার এইমাত্র আমাদের লাইভ দেখতে দেখতে একজন শিক্ষার্থী কিন্তু আমাদের পরবর্তী সেমিস্টারের কোর্স এনরোল করে ফেলেছে অলরেডি। তো আমাদের যে অফারটা চলছে আজকে রাত 12টা পর্যন্ত, তোমরা কিন্তু যারা আমাদের সাজেশন কোর্সটা নিয়েছো অলরেডি, তারা চাইলে তোমরা 750 টাকা পেমেন্ট করে কিন্তু তোমরা নেক্সট সেমিস্টারের কোর্সটা এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে? আর যারা নেও নাই এখনো আমাদের সাজেশন কোর্সটা, যারা এখনো নেও নাই, তারা আজকে রাত পর্যন্ত 1550 টাকার কোর্স পেয়ে যাবা 999 টাকা, কিন্তু আজকে রাত পর্যন্ত 899 টাকা, অর্থাৎ আরো 100 টাকা ডিসকাউন্ট থাকছে, ঠিক আছে? সুতরাং এই লাইভ চলতে চলতেই অনেকে নিয়ে নেছে, তোমরা যারা এখনো নেও নাই দ্রুত নিয়ে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম বলতো, আমরা উদ্ভাসন অর্থাৎ আলোর পরিমাণ নির্ণয় করতেছিলাম, তাই না? এখানে বাতি কয়টা দেখো তো, একটা দুটো তিনটা, তাই তিনটা আলোর পরিমাণ বের হবে, আর এটা কিন্তু আমরা প্রথম প্রমাণে বের করেছি এইটা। এখন আমাদের যে মানগুলো দেয়া ছিল তোমার হচ্ছে ক্যান্ডেল পাওয়ার, তাই না, অর্থাৎ প্রশ্নে দেয়া ছিল ওইটা কিন্তু 300 হবে। তো প্রত্যেকটা আয়ের মান কিন্তু সেম। এখানে cos θ 1 এর মান কত বের করেছি 44, 0.44, তাই না? মূল কথা হচ্ছে এটা যে এখানে দেখো কি লেখা আছে 5 মিটার
অন্তর অন্তর, তাই না? এটা 5 মিটার, এটা 5 মিটার। তাহলে এখান থেকে যদি এটা সমকোণী ত্রিভুজকে কল্পনা করা হয় এটাকে, অর্থাৎ এ বি সি কে, তাহলে ভূমি কত এখানে 5, আর এখানে উল্লম্ব কত, উচ্চতা 10 বলা ছিল। তাহলে অতিভুজ আর1 এর মান নির্ণয় করেছি। তাহলে cos সমান সমান কি, cos সমান সমান ভূমি বা অতিভুজ না, তা ভূমির মান কত দেয়া আছে 5, আর অতিভুজ কত, এই যে আর1 বের করেছি। তাহলে আমরা যদি এখানে cos সমান সমান ভূমি বা অতিভুজ যদি 5 দ্বারা আমি 11.18 কে ভাগ দিই, তাহলে আমাদের 0.44 হয়। তার মানে cos θ1 এর মান হচ্ছে 0.44, আর r1 এর স্কয়ার, তার মানে হচ্ছে এই যে এটা 11.18, এটার স্কয়ার হবে প্লাস এখানে আছে কি বলতো। আচ্ছা আমরা নিচে একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। এখানে আছে আমাদের আই মানে কত 300, cos θ2, cos θ2 এর মান কিন্তু 1, কারণ এরা কিন্তু উলম্ব বরাবর করছে এবং গা ঘেঁষে, তাই কি না? এই বরাবর না, তার মানে কোনো কোণ তৈরি হচ্ছে না। তাহলে কোণ কত হবে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, এই যে আমরা 1 দিয়ে দিছি। r2 এর স্কয়ার, তার মানে কত হবে বলতো, r2 এখান থেকে স্কয়ার কত 10 না, কারণ এর তো কোনো অতিভুজ নাই, ওর ওই উলম্বই হলো এক প্রকার অতিভুজ বলতে পারো। আচ্ছা তাহলে এখানে বরাবর কি আছে 11.18 এর স্কয়ার হবে, আর 300 গুণিত 0.44 হবে এটা। এবার এই তিনটা যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি, তাহলে যেটা অ্যান্সার আসবে ওইটাই মূলত আমাদের অ্যান্সার, বুঝা গেছে? ওইটাই মূলত আমাদের ইর মান, বুঝা গেছে? ওইটাই মূলত আমাদের অ্যান্সার। আর একটা জিনিস মনে রাখি, যদি এখানে ক্যালকুলেশন করার পর আমাদের একটা অ্যান্সার আসবে, ধরে নিলাম অ্যান্সার হলো x, তোমরা ক্যালকুলেশন করলে ধরে নিলাম অ্যান্সারটা x আসলো, তাহলে একক কি হবে বলতো, এই যে লুমেন পার মিটার স্কয়ার, এটা কিন্তু আমাদের একক, আর এই এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কখনো ভুলবে না এই এককটা। আচ্ছা চলো আমরা তাহলে পরের প্রশ্নে যাই। অনেকে এখানে কমন করছো নাইমুর রহমান দুর্জয়, যে ক্লাসটা কি এক সেমিস্টারে নাকি, না না ভাই, এটা হলো 4th সেমিস্টারের, এটা হলো 4th সেমিস্টারদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্ল্যানিং এস্টিমেটিং এই সাবজেক্টের এটা উদ্ভাসের ম্যাথ, বুঝা গেছে? আচ্ছা এখানে তারের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু ম্যাথ করব এখন। তারের সাইজ নির্ণয় করার, দেখো ভাই তারের সাইজ এই নির্ণয় এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদিও বা না আসে তারপরও একটা জিনিস কি, ইনশাল্লাহ তো আসবে, যদি না আসে তাহলে কিন্তু তোমরা একটা ফায়দা পাবো। কি ফায়দা বলো তো, বাসা বাড়ি যে কত অ্যাম্পিয়ারের কত কারেন্টের কত তার কিনতে হয় এটা কিন্তু তুমি জানতে পারবা, তাই কি না? তাহলে তোমাদের যেসব বন্ধু বান্ধব আছে তারা নিজেরাও জানে না যে তাদের বাসা বাড়িতে কত অ্যাম্পিয়ারের তার ব্যবহৃত হয়, বা একটা ফ্যান বা একটা ফ্রিজ বা বিভিন্ন লোড চালানোর জন্য যে তারটা ব্যবহার করা হয়, কত আরএম এর কত মিলিমিটার স্কয়ার বা কত অ্যাম্পিয়ার তার আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, এরা কিন্তু জানতে পারবে না। তো তোমার যেসব বন্ধু বান্ধব এটা জানার খুব আগ্রহ আছে বা এই সাবজেক্টগুলো আছে তাদেরকে শেয়ার করতে পারো, তাহলে তারা জানতে পারবে যে আসলে আমরা কত অ্যাম্পিয়ারের তার বাসা বাড়িতে ব্যবহার করি। সেই ম্যাথটা আমরা এখন করব। অর্থাৎ এই ম্যাথের নামই হচ্ছে তারের সাইজ নির্ণয়, তারের সাইজ ও সার্কিট ব্রেকার এর রেটিং, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, তারের সাইজ এবং সার্কিট ব্রেকার নির্বাচন, নির্বাচন, বুঝা গেছে? অর্থাৎ তারের সাইজ ও সার্কিট ব্রেকার নির্বাচন, বুঝা গেছে? এটা এই টাইপের ম্যাথ আমরা এখন করব। এখন এই টাইপের ম্যাথ শুধু পরীক্ষায় আসবে বিষয়টা এমনটা না, আমরা জেনে থাকতে পারবো, কারণ আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি, আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তারের সাইজ জানা কিন্তু অবশ্যই আবশ্যক অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই না? সে তারের সাইজ জানা না যে কত অ্যাম্পিয়ার তার আমরা ব্যবহার করি বাসা বাড়িতে, কলকারখানায় কিংবা আমাদের কলেজে, সেটা জানা কিন্তু প্রয়োজন না। সো ওই জন্য আমরা এখন আপাতত তারের সাইজ এবং সার্কিট ব্রেকার নির্বাচন, আমাদের তো পরীক্ষায় তো অবশ্যই আসবে এটা, ইনশাল্লাহ এটা আমরা এখন ম্যাথ করে দেখবো যে আসলে কেমন কি হয়। আমাদের এখানে ম্যাথ আমরা নিয়েছি সব থেকে ইম্পর্টেন্ট সালে আসা ম্যাথ ওইটাই, যে আমাদের এখানে ম্যাথ আছে সেটা হচ্ছে যে 3 ফেজ, এটা কিন্তু 3 ফেজ সিস্টেম, বোঝা গেছে? এক ফেজ না, কিন্তু 3 ফেজ এবং 400 ভোল্ট এবং কিন্তু কি বলে 20 হর্স পাওয়ার এবং কি বলা আছে 80% দক্ষতা সম্পন্ন, এত দক্ষতা সম্পন্ন, এত দক্ষতা সম্পন্ন মোটরের মেইন সুইচ, মোটরের
মেইন সুইচ, মোটরের মেইন সুইচ ও মেইন তারের সাইজ নির্ণয় করো। ও মেইন তারের সাইজ, তাই না? মেইন তারের সাইজ, তারের সাইজ কি বলে, সাইজ নির্ণয় করো, তাই না? এখন একটা বিষয় হচ্ছে ভাই, আমরা এই যে ম্যাথটা আছে এটা কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অধিকাংশ ডিপার্টমেন্টেরই দরকার। কারণ অধিকাংশ মানুষ যারা আছে যারা তারের সাইজ জানে না। আমাদের বাসা বাড়িতে যে ছোট সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করি কলকারখানা, কি বলে, টিউব অয়েলে কিংবা বাথরুমে, যাই হোক, আমরা যেগুলো মোটর ব্যবহার করি বাসা বাড়িতে, ওই জায়গায় যে আসলে আমাদের কত মানের মেইন সুইচ লাগবে বা সার্কিট ব্রেকার লাগবে বা তার লাগবে এটা কিন্তু আমরা জানি না, তাই না? তো এটা আমাদের পরীক্ষা তো ইনশাল্লাহ আসবেই, তার পাশাপাশি জানা হয়ে গেল না যে কত আমরা তার আমরা ব্যবহার করতেছি বাসা বাড়িতে। আচ্ছা, তো চলো আমরা এই জিনিসটা একটু দেখি। সর্বপ্রথম এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আর ইলেকট্রিক্যাল যারা পড়ে ডিপার্টমেন্টে তাদের জন্য এই সূত্র জানা তো ফরজ, এই সূত্রটা জানা তাদের জন্য অবশ্যই ফরজ। সেটা হচ্ছে P = √3 VL/IL cos θ। এই সূত্র জানা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করছে, তাদের জন্য এই সূত্র জানা কিন্তু বলতে পারো ফরজ, কিন্তু এই সূত্র জানার জন্য। আচ্ছা, এখান থেকে আমরা এই কারেন্টের মান বের করব। হ্যাঁ, দেখো আমাদের মানগুলো সব দেওয়া আছে এখানে। দেখো তো, লাইন ভোল্টেজ দেওয়া আছে, মোটরের আউটপুট দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, এবং এখান থেকে আমরা লাইন কারেন্টটা বের করতে পারবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন মূলত হচ্ছে এইখানে দেখো এটা কি দেওয়া আছে বলো তো? এটা আমাদের দেওয়া আছে হর্স পাওয়ার, তাই না? তোমরা একটা জিনিস জানো যে আমাদের যে মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি বাসা বাড়িতে হোক অন্য জায়গায় হোক, যদি হর্স পাওয়ার দেয়া থাকে কোনো মোটরের ক্ষেত্রে, তাহলে বুঝে নিবা যে ওইটা আউটপুট দেয়া আছে। বোঝা গেছে? যেমন 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার আমরা এক্সেট্রা যে ব্যবহার করি বিভিন্ন কলকারখানায়, তাই না? তো ওই যে আমাদের হর্স পাওয়ারটা দেওয়া আছে ওইটা কিন্তু আউটপুট, ওইটা আমাদের আউটপুট হর্স পাওয়ারে দেওয়া আছে, আমার আউটপুট ওয়াটে নিয়ে আসতে হতে হবে। তো এখন হর্স পাওয়ারকে ওয়াটে নিয়ে আসতে হলে আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। তো এখানে যে 20 আছে, এখানে যে 20 আছে এটাকে আমরা কি করব, এই 746 দ্বারা আমি গুণ করে দেবো, তাহলে আমরা পাওয়ার পেয়ে যাবো, আউটপুট পাওয়ারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে 20 গুণিত 746, তাহলে হচ্ছে 14920 এত ওয়াট, এত ওয়াট। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি বললাম বলতো, আমাদের যে বিভিন্ন ম্যাথমেটিক্স আছে মোটরের কিংবা ইন্ডাকশন মোটর হোক, তোমরা সামনে যেগুলো পাবা, তো ওই সব সাবজেক্টের ক্ষেত্রে কিংবা ওই সবের ক্ষেত্রে যখন আমরা বা প্র্যাকটিক্যালি যখন আমরা বিভিন্ন মোটর দেখি বা মোটর কিনি, তখন এই যে মোটরের হর্স পাওয়ার গুলো দেওয়া থাকে, এটা কিন্তু মূলত আউটপুট, ইনপুট না কিন্তু আউটপুট। ওকে যদি তুমি ওয়াটে পরিণত করতে চাও বা পাওয়ার ক্ষমতায় পরিণত করতে চাও, তাহলে তোমাকে 746 দ্বারা গুণ করতে হবে। 746 দ্বারা গুণ করার পর আমরা 14,920 ওয়াট পেয়েছি। আচ্ছা, এখন আমাদের দেখো দক্ষতা দেয়া আছে, কত পার্সেন্ট দক্ষতা দেয়া আছে? 80%। এখন 80% মানে কি বলতো? 0.8 না, মানে 0.8। আচ্ছা, তাহলে আমরা চলো এটা এখান থেকে আমরা ইনপুটটা নির্ণয় করি, কারণ এটা কিন্তু ইনপুট কিন্তু, আর আমরা মোটর যার দেয়া থাকে ওটা কি আউটপুট দেয়া থাকে। তাহলে আমরা যদি ইনপুটটা বের করতে চাই, অবশ্যই আমাকে আউটপুটকে পি আউটপুট, এটা কিন্তু পি আউটপুট, এই পি আউটপুটকে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে বলতো? দক্ষতা দ্বারা ভাগ করবে। বুঝা গেছে? এটা কিন্তু সারা জীবন মনে রাখবে যে আউটপুট পাওয়ারকে যদি আমি দক্ষতা দ্বারা ভাগ করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ইনপুট বেড়ে যাবে। তো পি ইনপুট বের করতে গেলে আমাদের দক্ষতা দেয়া আছে, দক্ষতা কত বলতো? আউটপুট কত বললো? 14920, আর দক্ষতা দেয়া আছে 0.8, কারণ আমরা যদি 80-কে পার্সেন্টেজ করি 0.8 হয়। তাহলে পি ইনপুট সমান সমান আমরা লিখতে পারবি এখন 190, তাই না? 1920 ভাগ কত? 0.8, 18650, এই যে 18650, এই যে এগুলো আসছে, এটা আমার কি আসছে বলতো? ওয়াটে। তার মানে ইনপুট পেয়ে গেছি, তাহলে মানে এখানে যদি বসাই দিই তাহলে ওটা আমার বের হয়ে যাবে। তাহলে ইনপুটের মান কত বের হয়েছে বলতো?
650 ইজিক্যাল টু √3, এখানে ভিএল মানে এই 400 ভোল্টেজ আমার দেওয়া আছে, আইএলটা আমরা বের করব। আর এখানে কস থিটা, দেখো আমাদের কিন্তু এখানে কস থিটার মান দেয়া নেই, দেয়া আছে? দেয়া কিন্তু নাই। তো বাসা বাড়ির ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে আমরা এই পাওয়ার ফ্যাক্টর 0.9 ধরে নেব, 0.9টা ধরে নিব। তুমি 0.8 ধরলেও হবে, 85 ধরলেও হবে, কিন্তু বাসা বাড়ির ক্ষেত্রে সবসময় আমরা ব্যবহার করি কি বলতো, 0.9টাই বেশি ব্যবহার করি। তাহলে 0.9টা দিয়ে দিলাম কস থিটার মান। তাহলে আমরা আইএল কত বের করবো বলতো? দেখো এই আইএল এর সাথে এইটা এবং এইটা 0.9 এবং √3 400 এটা কিন্তু গুণ আকার আছে। তো কোনো জিনিস যদি ইজিক্যাল টু এই পাশে গুণ আকার থাকে তাহলে ও পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা বসাও তো, 18650 ভাগ √3 গুণিত 400 গুণিত 0.9। আচ্ছা আমরা একটু ব্র্যাকেট দিয়ে করি তাহলে আমাদের সুবিধা হবে। 18650 ভাগ √3 গুণিত 400 গুণিত 0.9, অর্থাৎ 29.90 এত অ্যাম্পিয়ার আমার কারেন্ট আসছে। বোঝা গেছে কত বেশি কারেন্ট না? 29 এত অ্যাম্পিয়ার, এত কারেন্ট আমার আসছে। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু উপরে ম্যাথ করব, ম্যাথটা একটু মুছে দিই। হ্যাঁ, এখন আমরা যদি এখানে এত অ্যাম্পিয়ার কারেন্ট আমার আসছে, বোঝা গেছে? তার মানে আমরা মোট কথা হচ্ছে বাসা বাড়ির ক্ষেত্রে, বোঝা গেছে, বাসা বাড়ির ক্ষেত্রে আমরা কারেন্ট আসছে কত, বা কলকারখানার ক্ষেত্রে 29.90 ধরলাম 30 অ্যাম্পিয়ার আমার কারেন্ট আসছে। সবসময়ের জন্য আমরা প্রত্যেকটা কারেন্টের সাথে 1.25 বা 2 দ্বারা গুণ দেবো, কারণ সাপোজ আমার 30 অ্যাম্পিয়ার কারেন্ট আমার লোড চালাতে হবে, 30 অ্যাম্পিয়ার লাগবে। এখন 30 অ্যাম্পিয়ার বহন ক্ষমতায় যদি সম্পূর্ণ আমি তারটা ব্যবহার করি, অনেক সময় ফিউচারে লোড বাড়তে পারে, কিন্তু ফ্রিজ এসি এগুলো কিন্তু বাড়তে পারে। তো ওই কারণে আমরা কি করব, এই প্রত্যেকটা কারেন্ট যেটা আমরা বের হবে এর সাথে 1.25 দ্বারা আমি গুণ করব, কিংবা 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা প্রথম কি করব, 1.25 দ্বারা গুণ করি, দেখা যাক তারপর কি হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, i = নাও লিখে দিই এখানে, নাও i = 29.90 সাথে 1.25 আমি গুণ করব, দেখা যাক কি আসে। তাহলে আমাদের ক্যালকুলেটরটা কোথায় গেল? তাহলে আমরা এখানে দিচ্ছি 29.90 গুণ হলো 1.25, এটা কিন্তু আমরা গুণ দিলাম, আমাদের মান আসছে 37.37 অ্যাম্পিয়ার। দেখছো কত গুণ কারেন্ট আমার বেশি বাড়ছে। আচ্ছা, এবার আমরা এখানে লিখব যে আর কয়েকটা জিনিস তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে। এখানে দেখো আমরা লিখবো এখানে যে তোমরা একটু নোট করে নাও, নোট যে আমাদের 20 থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আমরা 2.0 মিলিমিটার স্কোয়ার তার ব্যবহার করব। 2.0 এটা কিন্তু বিএনবিসি কর্তৃক নির্ধারিত, বুঝা গেছে? বাংলাদেশে বিভিন্ন সংস্থা আছে সরকারি, যারা বিভিন্ন তারের সংস্থা এই সাইজগুলো নির্ধারণ করে থাকে, বুঝা গেছে? এগুলো কিন্তু রিয়েলি ব্যবহার করা হয়। তো যখন আমরা দেখবো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 20 থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তখন আমরা 2.0 মিলিমিটার স্কোয়ার তার ব্যবহার করব, এই যেটা। আর যদি আমাদের এখানে ধরে নি যে 37, তাই না? তাহলে আমরা যদি 30 থেকে 35-এর মধ্যে ব্যবহার করব হচ্ছে 30 থেকে 37, এটা বেটার হবে। 30 থেকে 37-এর মধ্যে যখন আসবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে 4 RMS তার, বোঝা গেছে? 4 মিলিমিটার স্কোয়ার এটা। তাহলে যেহেতু আমাদের এটা আসছে, তাহলে এটা আমরা ব্যবহার করব। তাহলে মোট কথা আমি একবার বুঝাই, যখন তোমাদের কারেন্টের একটা নির্দিষ্ট মান বের হবে ম্যাথমেটিক্স থেকে, তখন তার সাথে 1.25 গুণ করবা। কেন গুণ করবা? কারণ ভবিষ্যতে তো আমাদের বাসা বাড়িতে লোড বাড়তে পারে, তাই কি না? সো 1.25 আমি গুণ করেছি, গুণ করে 37.37 আসছে এত অ্যাম্পিয়ার। এখন এই 37.37 অ্যাম্পিয়ারের জন্য কত তারের সাইজ লাগবে? তাহলে এখন 30 থেকে 37-এর ভিতর যখন কোনো কারেন্টের মান আসবে, তখন তো আমরা 4 মিলিমিটার স্কোয়ার সাইজে তার ব্যবহার করব। বোঝা গেছে? এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবা।
তাহলে আমি এখন লিখতে পারি এখানে যে 37.37 অ্যাম্পিয়ার তারের জন্য, এত অ্যাম্পিয়ারের জন্য লেখো, এত অ্যাম্পিয়ারের জন্য 4 মিলিমিটার স্কোয়ার তার প্রয়োজন, তার প্রয়োজন, এটা 4 মিলিমিটার স্কোয়ার তার প্রয়োজন। এবার তোমরা লিখবে কি যে 37 কিংবা 37 থেকে একটু বাড়াই দাও 40, যে 40 অ্যাম্পিয়ার বিশিষ্ট সার্কিট ব্রেকার প্রয়োজন, 40 অ্যাম্পিয়ার বিশিষ্ট কি বলে মেইন সুইচ প্রয়োজন, বুঝা গেছে? সেগুলো কারেন্টের উপর ভিত্তি করে বলে দিলেই হয়ে যাবে। আমাদের শুধু এই রেটিংটা মনে রাখতে হবে, এই সেক্টর, তাছাড়া তেমন কিছু না। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ কমপ্লিট করলাম। চলো আমরা এবার একটু বর্ণনায় যাই, বুঝা গেছে? আমাদের এখানে বর্ণনা আছে প্লেট আর্থিং, মানে তোমাদের বইতে প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং এর এস্টিমেট গুলো প্রস্তুত করো। আমি পাইপ আর্থিং, প্লেট আর্থিং করতে কি কি লাগবে এগুলো এ টু জেড আমি বলে দেবো, তোমরা নিজের মতো করে সাজিয়ে নিবা, এটাই হবে তাহলে। আচ্ছা চলো তাহলে আমরা পরের একটু প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমরা এখানে নিয়েছি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্লেট আর্থিং বা পাইপ আর্থিং দুটোই পড়বে ইনশাল্লাহ, একটা আসবে 100%। তো প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং এর মালামালগুলোর এস্টিমেট প্রস্তুত করো, তাই কি না? আচ্ছা, আর আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি বৈদ্যুতিক লাইনের ক্ষেত্রে 10টি বিধি বর্ণনা করো, এই একটা। আরেকটা নিয়েছি বৈদ্যুতিক ব্যবহারে ঝুঁকিপূর্ণ। আচ্ছা, আমরা প্রশ্নমূলকগুলো লিখে দিই তোমাদের। আর এতক্ষণ যে প্রমাণ বা ম্যাথগুলো করলাম অবশ্যই তোমরা দেখছো, তাহলে ম্যাথগুলো লিখলাম না, আমরা যে থিওরিগুলো আসবে ওগুলো লিখে সামান্য বর্ণনা দিয়ে দেবো, যাতে করে তোমরা যখন বইটা খুলে পড়বে তখন তোমাদের খুব সাহায্য, খুব হেল্পফুল হয়, বোঝা গেছে? অল্পতে যাতে তোমরা বুঝতে পারো, বিষয়টা ধরতে পারো। তাহলে আমাদের আগে যে রচনামূলক আমরা দেখালাম সেখানে দেখিয়েছি আমরা 1টা 2টা 3টা 4টা রচনামূলক দেখিয়েছি। চলো 5 নাম্বার রচনামূলকটা আমরা লিখে ফেলি। 5 নাম্বার হলো কি, যে চিত্র সহ প্লেট আর্থিং, প্লেট আর্থিং বা পাইপ আর্থিং, দূরে পড়তে হবে কিন্তু, দূরে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ চিত্র সহ প্লেট আর্থিং বা পাইপ আর্থিং এদের মালামাল প্রস্তুত করে এস্টিমেট লেখো। এদের মালামালের এস্টিমেট প্রস্তুত করো, এস্টিমেট প্রস্তুত করো। এই একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, এই প্রশ্ন সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ একটা প্রশ্ন আমি লিখবো। দেখো প্লেট আর্থিং, তাই না? দেখো একটা আর্থিং হতে গেলে বা একটা ভালো আদর্শ আর্থিং হতে গেলে 3টা উপাদান থাকা লাগবে। কটা বলো তো? 3টা উপাদান থাকা লাগবে, ভালো করে শোনো। একটা আর্থিং করতে গেলে 3টা উপাদান থাকতেই হবে। একটা হচ্ছে আর্থ ইলেকট্রোড, অর্থাৎ মাটির নিচে যে থাকবে, মাটির নিচে যেটা থাকবে ওইটা আর্থ ইলেকট্রোড। আর মেইন সুইচ যেখানে তুমি সংযোগ করবে বা যেখান থেকে লিকেজ কারেন্টটা নিয়ে আসবে, ওইখানে যেটা তার সংযোগ করবে আর্থিং এর সাথে, সেটা হবে আর্থ কন্টিনিউ তার। আর এই আর্থ কন্টিনিউ তার এবং আর্থ ইলেকট্রোড যেটা বললাম মাটির নিচে থাকবে, এই দুইটার মধ্যে যে সংযোগ স্থাপন হয় এইটা মূলত হচ্ছে কি বলতো? আর্থ লিড। এটা মূলত হচ্ছে আর্থ লিড। এটা মূলত কি? এটা হলো আর্থ লিড। আচ্ছা, তো বিষয়টা আমি একটু খোলসা করি। দেখো এইভাবে মনে করো, সাপোজ আমরা একটা মেইন সুইচ অঙ্কন করি, তোমাদের কিন্তু আমি বুঝাচ্ছি কিন্তু এই জিনিসগুলা, তাই তোমরা এই জিনিসটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারো। এই যে এই জিনিসটা মনে করো, এটা আমাদের মেইন সুইচ, এইটা এখানে এটা হলো আর্থ কন্টিনিউটি তার, বুঝা গেছে? এটা হলো আর্থ কন্টিনিউটি তার, এটা হলো আর্থ লিড, এটা হলো আর্থ ইলেকট্রোড। এখন আর্থ ইলেকট্রোড হিসেবে এই নিচেরটা মাটির নিচে যেটা থাকবে, এখানে এটা যদি প্লেট ব্যবহার করা হয় তাহলে প্লেট আর্থিং হবে। আর যদি এই নিচেরটা মাটির ভিতর যেটা থাকবে অর্থাৎ ইলেকট্রোড, এটা যদি তোমরা পাইপ ব্যবহার করো তাহলে কি হবে? পাইপ আর্থিং হবে, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে উপরেটা কি তার বলছি? উপরেটা হলো আর্থ কন্টিনিউটি তার, এই মাঝখানে এটা কি বলছি? আর্থ লিড, আর একদম নিচেরটা আর্থ ইলেকট্রোড। এখন এটা কিন্তু 60 বাই 60 সেন্টিমিটার হতে পারে, তারপর 4 সেন্টিমিটার পুরাও হতে পারে, এবং সর্বনিম্ন কত নিচে পুঁততে হবে? 6 মিটার নিচে পুঁততে হবে, বোঝা গেছে? যেখানে আমাদের কয়লা লাগবে, লবণ লাগবে, যেহেতু মাটিটা আমার কাদাময় করতে হবে, তাই না?
আর একটা জিনিস মনে রাখবা যে আমরা যখন আর্থিংটা পুঁতি তখন কিন্তু সর্বনিম্ন ভিজা মাটি পর্যন্ত যেতে হবে, আমাদের যেতেই হবে। সে যদি আমার ভিজা মাটি পেতে যদি আমার সর্বনিম্ন ধরতে হবে 10 মিটার, যদি 10 মিটার লাগে তাহলে আমার সর্বনিম্ন 10 মিটার তোলে আমাদের যেতে হবে, বুঝা গেছে? সেই পর্যন্ত খুঁজতে হবে। তো প্লেট আর্থিং এর ক্ষেত্রে সচরাচর আমাদের মাটি থেকে এই পর্যন্ত 6 মিটার ধরা হয়। কয় মিটার? 6 মিটার ধরা হয়। এটা কিন্তু বুঝা গেছে এই প্লেটটা। এখন এই প্লেটটা কিন্তু গ্যালভানাইজড জিআই হতে পারে, বা এই প্লেটটা কিন্তু তামারও হতে পারে, তামা হলে বেশি ভালো হবে। কিন্তু যেহেতু আমরা তামার দাম অনেক বেশি, তো সেহেতু আমাদের জিআই ব্যবহার করা বা দস্তার ব্যবহার করাই গ্যালভানাইজিং করা ভালো হবে। তো এখানে কিন্তু চারকোল, নাট বোল্ট, ইটিসি অনেক কিছু দিয়ে এটা করতে হবে, বুঝা গেছে? আর এর ক্ষেত্রফল কত হয় বলতো প্লেট আর্থিং এর? 60/60, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ এত সেন্টিমিটার। এটা সেন্টিমিটার এত হবে, 60 মিটার নিচে পুঁততে হবে। এটা হলো আর্থ ইলেকট্রোড, এটা আর্থ লিড, আর্থ কন্টিনিউ তার, বুঝা গেছে? এই এক্সারসাইজটা আমি কিন্তু বর্ণনা করে দিলাম। এখন তোমরা যদি সামান্য একটু বই থেকে পড়ে নাও বা দেখে নাও তাহলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। পাইপের আর্থিং এর ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিস, ওই একই রকম। আচ্ছা, তাহলে আমরা চলো 6 নাম্বারটা একটু দেখি। আমরা তো আর্থিং বুঝলাম মোটামুটি, আর তোমরা তো জানো আর্থিং কেন করা হয়। তাহলে 6 নাম্বারটা আমাদের বলা হচ্ছে যে বৈদ্যুতিক আইনের 10টি বিধি বর্ণনা করো। বৈদ্যুতিক আইন, এটা একটু পড়ে নেবা, এটা কিন্তু বাংলা খুব সহজ। বৈদ্যুতিক আইনের 10টি বিধি বর্ণনা করো। বইতে আমাদের প্রশ্ন আসলে 8টি, আমরা 2টি বেশি পড়বো, যদি 2টি দিয়ে দেয় তাহলে ভালো না? তাহলে বৈদ্যুতিক আইনের 10টি বিধি আলোচনা করো। বিধি আলোচনা করো, আলোচনা করো। এ হলো আমাদের 6 নম্বর প্রশ্ন। 7 নাম্বার হচ্ছে যে বিদ্যুৎ যে তোমরা ব্যবহার করো এই ঝুঁকি বা নিরাপত্তা থেকে যে ব্যবস্থামূলক গ্রহণ করতে, ওইটা বুঝা গেছে? সাপোজ আমি মনে করো কোনো জায়গায় বিদ্যুতিক কাজ করতে গেলাম, তাহলে লাইনটা অফ করে যাব, বা কোনো বাসা বাড়িতে আমি লাইন টানছি, আর্থিং করে নেব, বুঝা গেছে? গ্লাভস পরে কাজ করব, এই সব যে আইনগুলো আছে ওইটাই। তাহলে 7 নম্বর হচ্ছে যে বিদ্যুৎ, তোমরা যদি পয়েন্ট আকারে লেখো তাহলে বেস্ট হবে, তাহলে মার্কটা একটু বেশি পাবা। বিদ্যুৎ ব্যবহারে ঝুঁকি ও নিরাপত্তা, ঝুঁকি ও নিরাপত্তার নিরাপত্তামূলক ব্যবস্থা বর্ণনা করো। দেখা গেছে? দেখো এখানে এটা থেকে ইনশাল্লাহ 100% এটা থাকছে, মানে আর্থিং এটা থাকবেই, প্লেট আর পাইপ ইনশাল্লাহ যে কোনো একটা 100% থাকছে। তারপরে বৈদ্যুতিক আইনের 10টি বিধি থাকবে, না হলে বৈদ্যুতিক ব্যবহারের এই ঝুঁকি ও নিরাপত্তামূলক যে বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি তার বিভিন্ন নিয়ম, দেখা গেছে? ইনশাল্লাহ দূরের মধ্যেই একটা থাকছে। এইখান থেকে একটা ইনশাল্লাহ থাকছে উদ্ভাসনে, যে তোমাদের প্রমাণটা করালাম ওরা উদ্ভাসনে ইনশাল্লাহ থাকছে কাল আগামী পরীক্ষায়, এই পরীক্ষায়। আর যে ম্যাথগুলো করিয়েছি বাতির সংখ্যা বা রুমের ক্ষেত্রে যে আমরা টিউবলাইট গুলো সেট করি সেটা তো ইনশাল্লাহ দেখালাম, তার সাইজ নির্ণয় করা দেখালাম। আর ওই যে আমাদের একই মেজের ভিতরে 5 ফিটের অন্তর অন্তর আমাদের যে বাতিগুলো বাল্বগুলো থাকে ওইগুলো যে উদ্ভাসন, ওটা কিন্তু দেখিয়েছি, বোঝা গেছে? আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা এই হলো রচনামূলক আমি বর্ণনা করে দিলাম, আর লাস্টে আমাদের এইগুলোই ছিল। তোমরা থিওরিটিক্যালি আছে এইগুলাই, আর বাদ বাকিগুলো তো ম্যাথ তো ইনশাল্লাহ দেখালাম। চলো আমরা সামান্য পরিমাণ একটু সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করি। সংক্ষিপ্ত তোমাদের তারের সাইজ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা হলো আমাদের সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত গুলো ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে, তোমরা চলো একটু দ্রুত লিখে নাও অল্প কিছু সংক্ষিপ্ত। আমি এখানে দিয়েছি 8টাই ছোট ছোট এবং খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এখান থেকে 5টা থেকে 6টা ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা, তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 1 নাম্বার আমি দিয়েছি যে তারের সাইজ নির্ণয়ে কি কি বিষয় বিবেচনা করা হয়। তারের সাইজ নির্ণয় তোমরা দ্রুত লিখে নাও। তারের সাইজ নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ দেখেছে? এই একটা আমাদের
প্রশ্ন 2 নাম্বার হচ্ছে বৈদ্যুতিক ওয়্যারিং সম্পন্ন করার পরে কি কি টেস্ট করা হয়? মনে করো 100% পরীক্ষাটা আসবেই। বৈদ্যুতিক ওয়্যারিং সম্পন্ন করার পর বৈদ্যুতিক ওয়্যারিং সম্পন্ন করার পর কি কি ধরনের টেস্ট করা হয়? আমরা বাসাবাড়িতে যে ওয়্যারিং গুলো করি বা কলকারখানা বা তোমাদের যে বিভিন্ন প্র্যাকটিক্যাল শপ আছে সেখানে যে ওয়্যারিং গুলো করা হয় এবং ওয়্যারিং করার পর কি কি ধরনের টেস্ট করা হয় সেগুলাই। তাহলে বৈদ্যুতিক ওয়্যারিং সম্পন্ন করার পর কি কি ধরনের টেস্ট করা হয়? এই একটা টেস্ট করা হয়। তৃতীয় নম্বরে হচ্ছে যে একটি ওভারহেড লাইনের প্রধান অংশ, একটি ওভারহেড লাইনে প্রধান অংশগুলোর নাম লেখো। একটি ওভারহেড লাইনে একটি ওভারহেড লাইনে প্রধান অংশ, ওভারহেড লাইনের প্রধান অংশগুলোর নাম লেখো। প্রধান উপাদান বা অংশ, প্রধান উপাদানগুলোর নাম লেখো। উপাদানগুলির নাম লেখো। ঠিক আছে, এই হলো তিনটে। দেখো আমি একটু প্রথম থেকে তোমার যেটা আলোচনা করে দিই, তারের সাইজ নির্ণয় করার জন্য বিবেচ্য বিষয়সমূহ। প্রথমত আমাদের যে ট্রান্সমিশন গুলো আছে, বা আমরা তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তাই না? তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের এগুলো অবশ্যই জানতে হবে ট্রান্সমিশন সম্পর্কে। ট্রান্সমিশন লাইনে যে আমরা তারগুলো ব্যবহার করি অধিকাংশ কারেন্টের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়। কিসের উপরে? কারেন্টের উপর ভিত্তি করে। তাহলে মূল কথা আমি জানতে পারলাম, তারের সাইজ নির্ণয় করার জন্য আমাদের কারেন্ট রেটিং জানতে হবে, কত অ্যাম্পিয়ার তার আমি ব্যবহার করবো, অর্থাৎ মোট কথা কারেন্ট রেটিং। দ্বিতীয় হচ্ছে ভোল্টেজ ড্রপ, যে কি পরিমাণ এই লাইনে আমি তারটা ব্যবহার করলে ভোল্টেজ ড্রপ ঘটবে, এটা ভোল্টেজ ড্রপ, বুঝা গেছে? এবং তুমি কি পরিমাণ লোড ব্যবহার করতেছো, লোডের উপরে, ভোল্টেজ ড্রপের উপরে, কারেন্ট উপরে, এক্সেট্রার উপরে আমরা তারের সাইজ নির্ণয় করে থাকি। বৈদ্যুতিক ওয়্যারিং এর শেষ করার পর কোন কোন ধরনের আমাদের টেস্ট করা হয়, তাই না? বৈদ্যুতিক ওয়্যারিং শেষ করার পরে সাধারণত 4 থেকে 5টা টেস্ট করা হয়। তার মধ্যে সবথেকে কমন হচ্ছে পোলারিটি টেস্ট, তাই না? পোলারিটি টেস্ট করা হয়, কন্টিনিউটি টেস্ট করা হয়, আর্থ টেস্ট করা হয়। আর্থ কেন? আর্থ মানে কিন্তু আর্থিং এর রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা সেইটা মূলত দেখা হয় আর্থিং টেস্টের মাধ্যমে। তারপর সেই ইনসুলেটরের টেস্ট করা হয়, ইনসুলেটর টেস্ট, অর্থাৎ যে তারটা তুমি ব্যবহার করেছো তার উপরে যে ইনসুলেটর আছে সেই ইনসুলেটরের আসলে ভোল্টেজ ধারণ ক্ষমতা আছে কিনা, মানে ভোল্টেজটা সহ্য করার ক্ষমতা আছে কিনা, কিংবা কয়দিন পর নষ্ট হয়ে যাবে কিনা, এগুলো টেস্ট হলো ইনসুলেশন টেস্ট। এগুলো করা হয় বৈদ্যুতিক ওয়্যারিং এর ক্ষেত্রে। একটি ওভারহেড লাইনে প্রধান উপাদান, ওভারহেড লাইনে কি কি থাকে? ক্রস আর্ম থাকে, তার থাকে, পোল থাকে, টাওয়ার থাকে, এগুলোই তো, ট্রান্সফরমার থাকে, এক্সেট্রা। আচ্ছা চলো তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন আমাদের দেওয়া আছে যে একটি সাব স্টেশনে কি কি থাকে। একটি ওভারহেড লাইন আছে, তাহলে আচ্ছা তাহলে 5 নাম্বার হচ্ছে আর্থিং এর প্রয়োজনীয়তা। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা বলতে পারো যে 100% আসবে। আর্থিং এর প্রয়োজনীয়তা যদি না আসে আমার নাম বদলা দিও, 100% এটা আসবেই। সংক্ষিপ্ত যে আর্থিং এর প্রয়োজনীয়তা, কেন আমরা বাসাবাড়ি, শিল্প কারখানা কিংবা যেখানে হোক কেন আমরা আর্থিং করব? আর্থিং এর প্রয়োজনীয়তা আর্থিং কেন করা হয়? দেখো আর্থিং মূলত করা হয় অতিরিক্ত শর্ট সার্কিট ঘটলে কারেন্টটা নিরাপদে মাটিতে প্রয়োজন করার জন্য। তারপরে কি হয়েছে, আমাদের যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আছে যেখানে আমরা ট্রান্সফরমার ব্যবহার করি, ট্রান্সফরমারে যদি কোনো শর্ট সার্কিট ঘটে কিংবা কোনোটা কয়েলে অতিরিক্ত কারেন্ট হয়ে যায়, সেটাকে মাটিতে নিবারণ করার জন্য আমরা আর্থিং করে থাকি। বাসাবাড়িতে অতিরিক্ত লিকেজ কারেন্ট বা সিস্টেমগুলো রক্ষা করতে কিংবা মানুষকে রক্ষা করতে কি করা হয়? আর্থিং করা হয়। বুঝা গেছে? এইগুলোই আর কি। আর আর্থিং এর বিভিন্ন উপাদান আমি তো দেখালাম যে আর্থিং এর বিভিন্ন উপাদানগুলোকে কি, আর্থ লিড, আর্থ কন্টিনিউ তার, আর্থ ইলেকট্রোড, এগুলাই। তারপর আছে যে একটি সাব স্টেশনে কি কি থাকে। একটি সাব স্টেশনে কি কি থাকে, স্টেশনে কি কি থাকে, তাই না? একটি সাব স্টেশনে কি কি থাকে, তাই না? একটি সাব স্টেশনে প্রথমত কি, ট্রান্সফরমার থাকে, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, এগুলো থাকবে, রিলে থাকবে, ফিউজ থাকবে, তার থাকবে, লাইটনিং অ্যারেস্টার থাকবে, তারপরে সিটিপিটি, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল, এগুলো থাকবে,
ফিউজ থাকবে, সার্কিট ব্রেকার, অনেক কিছু আছে, রিলে, অনেক কিছু আছে, এগুলো আমার সাবস্টেশনে থাকবে। এটাই হলো মূলত প্রশ্ন। ইলেকট্রিসিটি রুলস এর গুরুত্ব লেখো, এটা কিন্তু ইনশাল্লাহ বলা যায় 100% আসবে। ইলেকট্রিসিটি 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 রুলস এর গুরুত্ব বুঝা গেছে, এটা আসবে কিন্তু। আচ্ছা, আরেকটা আছে ওয়ারিং কি, বুঝা গেছে, ওয়ারিং কি। আরেকটা আছে কি যেন, উদ্ভাসনের পরিমাণ, তাই না? আচ্ছা, তাহলে ওয়ারিং, দেখো তোমরা বিভিন্ন বইতে যেগুলো আছে ওয়ারিং একটি পড়ে যাওয়া, চ্যানেল ওয়ারিং, সারফেস ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং, এগুলোর মধ্যে ইনশাল্লাহ একটা ওয়ারিং সম্পর্কে আসবে। অর্থাৎ চ্যানেল ওয়ারিং, প্রথম লেখো চ্যানেল ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং, আর হলো সারফেস ওয়ারিং, এগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাওয়া। সারফেস ওয়ারিং, ঠিক আছে? তার মানে চ্যানেল ওয়ারিং আছে, ব্যাটেন ওয়ারিং, সারফেস ওয়ারিং, এগুলো মালামাল কি কি আছে, সকেট ব্যবহার করা হয়, তার ব্যবহার করা হয়, ক্ল্যাম্প, এগুলো সব ব্যবহার করা হয়। তারপরে চ্যানেল ওয়ারিং মূলত আমাদের পাইপের ভিতরে ঢুকে, ব্যাটেন ওয়ারিং কাঠ ব্যবহার করা হয়, সারফেস ওয়ারিং যেটা আমাদের প্লাস্টারের ভিতরে ঢুকে। এগুলো সম্পর্কে তুমি যদি এভারেজ মিলে ভালো একটা ধারণা নিয়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে একটা কমন পাবা। আচ্ছা, একদম লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের 9 নাম্বারটা হচ্ছে উদ্ভাসনের পরিমাণ, তাই না? আমরা যে উদ্ভাসনের যে প্রমাণটা দেখলাম, E = I cos θ r², তো ওই যে উদ্ভাসন মানে কি, উদ্ভাসন মানে কি জানো তোমরা? উদ্ভাসন হচ্ছে যে একটা এরিয়া সম্পূর্ণ জুড়ে যে আলোক হয়, অর্থাৎ আলোকিত করার জন্য যে পরিমাণ আলো প্রদান করা হয়, অর্থাৎ মোট কথা হচ্ছে একটা জায়গায় আলোকিত করার জন্য যে সিস্টেম, ওইটাই মূলত হচ্ছে উদ্ভাসন। তো উদ্ভাসন কি কি বিষয়ের উপর নির্ভর করে? উদ্ভাসন কি কি বিষয়ের উপর নির্ভর করে? বিষয়ের উপর নির্ভর করে, এটা পড়বো, বুঝা গেছে? আচ্ছা, আর একদম লাস্টের আর একটা কোশ্চেন আছে, এটা ইনশাল্লাহ 100% বলা যায় আসবে। তাহলে আমাদের 10 নাম্বার প্রশ্ন দিয়ে এটা ইনশাল্লাহ শেষ। তাহলে লাইটিং স্কিম বলতে কি বোঝায়? লাইটিং স্কিম বলতে কি বোঝায়? এটা বুঝা গেছে? এটা লাইটিং স্কিম বলতে কি বোঝায়, এটা মনে করো সাপোজ তুমি একটা ঘর আছে, তো সাপোজ মনে করো তুমি এখন যে ঘরে বসে পড়তেছো বা আমার ভিডিও দেখতেছো, এটা মনে করো ঘর। তো ওই ঘরের যে তুমি যে আলোকিত করছো যে বাতি দ্বারা, এই যে আলোকিত করার জন্য যে সিস্টেম ব্যবহার করছো, যে বিন্যাস অবলম্বন করছো, ওইটা মূলত লাইটিং স্কিম। ব্যাস, শেষ। তাহলে আমরা 10টা সংক্ষিপ্ত দিলাম এবং 8টা রচনামূলক দিলাম। ইনশাল্লাহ এখান থেকে পাস তো ইনশাল্লাহ হবেই, কমন তো আসবেই, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। আর আমরা তোমাদের ডিসি মেশিন যে সাবজেক্টটা আছে, এই ডিসি মেশিন সাবজেক্টের উপরে একটা মেগা ক্লাস নিয়ে আসবো। তোমরা চাইলে 2 থেকে 3টা ক্লাসও নিয়ে আসতে পারি, সেটা অবশ্যই আমাদের কমেন্টে